আমার বউ তুই। আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর কি? তুই এখন আমার রুম গোছাবি, ফ্লোর মুছবি, বিছানার চাদর পাল্টাবি, সবশেষে ওয়াশরুম পরিষ্কার করবি। বুঝতে পারছিস? যদি না করিস, বাসর ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব। 100 মেয়ের সাথে নাচবো। কথা কি ক্লিয়ার, নাকি ভেজাল আছে? রাগে কিরমির করতে করতে আঙ্গুলে বার কয়েক তুড়ি মেরে সদ্য বিবাহিত স্ত্রী প্রাণেশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ। জুত মতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল। কাজ দিয়েছে মাত্রই সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কাতর্কি করছে। মানা যায়? এমন বদকিসিমের মেয়েকে কেন কবুল বলে বিয়ে করলো, এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়ালো। প্রাণেশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখে মুখে রাগ ও হিংস্রতা ফুটে উঠতে দেখল। স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জলজল করে উঠে বলল, তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুড়ে কেঁদে মরছি। বের হও রুম থেকে। কাছে আসবে তো তোমার রুমের সব কিছুকে ফুটবলের মতো পোটলা বানিয়ে লাথি দিয়ে গোল গোল খেলবো। একেই তো মাথার ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানি নিয়ে টকবক টকবক করে ওতলাচ্ছে। প্রাণেশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মস্তিষ্ক ধিকি ধিকি করে জ্বলে জ্বলে উঠল। সহ্যের বাইরে চলে গেল সবকিছু। প্রাণেশার এই বেয়াদবি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সোরে এক লাথি মারল ফ্লোরে। সারাদিনের কথা মনে করে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কোনো দিন বউ হিসেবে মানব না। তুই একটা বেয়াদব, ডাইনি, কালনাগিনী, শাকচুন্নি, শেওড়া গাছের ভূত। সেই ছোটবেলা থেকে জ্বালাচ্ছিস, তাও সুখ পাসনি। এখন আরও জ্বালানোর পায়তারা করছিস। বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বের হ, ভূতনি কোথাকার। প্রতি নিঃশ্বাসে যে মিথ্যা বলো, তোমার লজ্জা হয় না? ছি। একটু আগেই বলেছ আমি তোমার বউ। বিয়ের পর বউয়েরা স্বামীর ঘরে থাকে, স্বামীর ঘরই তাদের ঘর হয়। যেহেতু আমি তোমার বউ, এই ঘর এখন আমার, এর মালিকানাও আমার। বকাবকি না করে ঘুমাতে দাও। তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আপাতত নেই। ভালো মতো ঘুমোই, সকালে উঠে যুদ্ধ করব। গুড নাইট। অনির্বাণ দমে গেল না। তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বউ হওয়ার শখ হয়েছে তাই না? বাসর করবি আমার সাথে? জীবনটা আমার ছেঁড়া বেড়া বানিয়ে বউ সেজে থাকতে তোর লজ্জা হলো না? এই ছেঁড়া বেড়া জীবন এখন আমি জোড়া লাগাবো কি করে? তোমার ছ্যাড়াবেড়া জীবন কিভাবে জোড়া লাগবে সেটা তো তুমি ভালো জানবে। আমি কি করে বলবো? আমি কি সুই সুতো যে বলা মাত্রই সেলাই হয়ে জোড়া লাগিয়ে দেব? উফ, প্রাণেশা, খামোখা রাগ বাড়াচ্ছিস আমার। যা এখান থেকে। যাব না। কি করবে? আমি এই ঘরেই ঘুমাবো। পারলে আটকে দেখাও। কথা শেষ করে জিহ্বা বের করে ভেঙচি কাটল প্রাণেশা। আপাতত যুদ্ধের সমাপ্তি টেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো। কারণ এখন যদি কথার ইতি না টানে, এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে। তাই বিরতি নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে লেডিস টি শার্ট ও ট্রাউজার পরে বাইরে এসে দেখলো অনির্বাণ তখনও ঝিম মেরে চেয়ারে বসে আছেন। তাকে দেখে অনির্বাণ বলল, তুই আমার ঘর থেকে যা, প্রাণেশা। যাওয়ার বেলা তোর কাপড় চোপড় নিয়ে যাবি। এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে। প্লিজ লিভ। সম্পর্কে দুজনে চাচাতো ভাই বোন হলো, বড় হয়েছে একসাথে একই বাড়িতে। সেই সুবাদে রোজ ঝগড়া হতো, তর্ক বিতর্ক হতো, কথা কাটাকাটি হতো, তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোতো না। এই দিকটা খুব সতর্কতার সাথে এড়িয়ে যেত দুজনে। দুজনেই ভীষণ ঝগড়টে। পান থেকে চুন খসলে শুরু হয় এদের ঝগড়াঝাটি। তবে বর্তমানে সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। গত 2 বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধায় বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি আসে না। গতকাল এসেছিল প্রাণেশের বিয়ের খবর শুনে। প্রাণেশের ভীষণ মেজাজি, ঘাটতেরা, রকচটা, খামখেয়ালি ও ছন্নছাড়া মেজাজের মেয়ে। জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, ট্যুরে যায়। আলাদা কাজের মধ্যে একটা কাজ করে, নিয়ম করে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে। ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটা ফুলের চারা অথবা ঔষধি গাছ নিয়ে আসে। সেটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয়। এইভাবেই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলেদের গাছ ও ঔষধি গাছ লাগিয়ে বাড়ির আঙিনা সাজিয়ে নিয়েছে সে, একদম নিজের মতো করে। তার সমস্ত ধ্যান জ্ঞান এই গাছেদের দিকে, অন্য কোনো দিকে মনোযোগ নেই। দিতেও রাজি নয় সে। ছন্নছাড়া স্বভাবের কারণে বিয়ের নাম শুনলে কাজিনদের বলতো, দূর, বিয়ে করে কি হবে? দেখিস, আমি কোনো দিন বিয়ে করব না। এই গিন্নিপনা আমাকে দিয়ে হবে না। প্রাণেশে অনার্স শেষ করেছে কিছুদিন আগে, ভালো রেজাল্টও করেছে। তাই বাড়ির মুরব্বীরা আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিলেন তারই প্রিয় বন্ধুটির সাথে। কিন্তু বিয়ের দিন তার প্রাণপ্রিয় বন্ধু লাপাত্তা। বরের গোষ্ঠী শুদ্ধ সবার ফোন নম্বর একসাথে বন্ধ, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে দিন গড়িয়ে যাচ্ছিল প্রায়।
শেষবেলা ফোন এলো, পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে। সেটা শুনে দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেওয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সে ছোট সব কাজিনদের নিয়ে উড়াধুরা নাচানাচি শুরু করেছিল প্রাণেশা। যেন বিয়ে ভাঙেনি, বরং তার রং লেগেছে। বাড়ির সবাই তার এত সব আচরণে রীতিমতো বিরক্ত, ক্ষুব্ধ। বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে, এই ভেবে অনির্বাণের বাবা, প্রাণেশার বাবা ও বাকি দুই চাচা মিলে নিজেদের সম্মান বাঁচাতে নিজেদের বাড়ির মেজ ছেলে শেখ অনির্বাণ সৈকতের ঘাড়ের ওপর চাপ বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের ওপর রেগে মেগে বোম হয়ে গিয়েছিল অনির্বাণ। মুখের ওপর তর্ক করতে পারেনি। বড় ভাই, বাবা ও চাচাদের খুব সম্মান করে চলে সে, তাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাছাড়া বাড়ির সম্মান, বাবা চাচাদের সম্মান, এসব ভেবেই রাজি হয়ে গিয়েছিল সে। কবুল বলে প্রাণেশার মতো ঘাটতেরা আদা বেটা ছেলে মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরে জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে 5 বছরের ছোট হলেও নিজেকে সে সবসময় বড় ও পণ্ডিত দাবি করে। যে মেয়ে ঘর বোঝে না, সংসার বুঝে না, কাছের মানুষদের মূল্য বুঝে না, তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে তার। সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ, কোনো ধরনের অসচেতনতা, অকারণ ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক পছন্দ করে না। এজন্য ভিড় এড়িয়ে চলে, ঝামেলা এড়িয়ে চলে, একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অথচ এখন বাড়ির সবারই উদ্ভট আচরণ, হুকুম ও প্রাণেশার মেজাজ একসাথে এত কিছু তার বিরক্তি বাড়িয়ে দিল। কয়েক ঘন্টাতেই অস্থির হয়ে গেল সে। বেয়াদব মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল, আমি তোকে যেতে বলেছি প্রাণেশা। আজকের সারাদিনের ধকলে প্রাণেশা যথেষ্ট ক্লান্ত। তার রুমের সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে, কাজিনগুলোই সাজিয়েছে। এগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুছিয়ে রাখা ঝামেলা। এত কাজ করার শক্তি নেই, করে অভ্যস্ত নয় সে। আপাতত তার বিশ্রাম দরকার। তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার একপাশে শুয়ে পড়ল। এত হুকুম পালন করা কোনো কালেই অভ্যাসে নেই তার, করতে বাধ্য নয়। তাই নিজের মর্জি মতো চোখের ওপর হাত রেখে অনির্বাণকে বলল। বাতি নেভাও। অনির্বাণ বিরক্ত হলো। কেউ তার কথা বোঝারই চেষ্টা করছে না। এই মেয়েটাকে কি করে সে বউ হিসেবে মেনে নিবে? কিভাবে সারা জীবন এক ঘরে থাকবে? এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে, নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখে, সবসময় খিটখিট খিটখিট করে। এত বজ্রাগী বউ তার কপালে কিভাবে আসলো? তাছাড়া সম্পর্ক, এগুলোর মূল্য এই মেয়েটা বুঝবে তো? তার কাছে তো সবকিছুই খামখেয়ালি। নয়তো কোনো মেয়ে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচে। পুরো দিনের কথা ভাবতে গিয়ে রাগে সমস্ত শরীরে জ্বলনি শুরু হলো অনির্বাণের। কটমট চোখে চেয়ে থাকে বলল, এই নির্লজ্জ, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? বললাম না তোকে আমি বউ হিসেবে মানি না? কথা কানে যায় না? নেমে আয় বিছানা ছেড়ে, নয়তো ভালো হবে না। চোখের উপর থেকে হাত সরিয়ে প্রাণেশা বলল, নামবো না, কি করবে? ঘর পরিষ্কার করাবো। এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে। দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে? চোখ কি কানা? কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটিস? কানই কোথাকার। দুজনের তর্কাতর্কি শুরু হয়েছিল এই ঘর গোছানো নিয়ে। অনির্বাণ রুমে এসে প্রাণেশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে, কিন্তু প্রাণেশা শুনেনি, সোজা বারণ করে দিয়েছিল। সেই থেকে শুরু হওয়া তর্ক এখনো একই জায়গায় এসে দাঁড়ালো। দেখি বিরক্ত প্রাণেশা থেকে উঠে বলল, থাকলাম না এখানে, ক্ষতি কি? সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমিয়েছি, বাবাও চাচ্চুদের হাতে উদম কেলানি ঘাড়ে নিও, ঠিক আছে? অনির্বাণ আটকে উঠল। প্রাণেশা চলে যাচ্ছিল। দরজার কাছে যেতেই হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ। তাড়াহুড়ো করে বলল, তুই এখানেই ঘুমা, পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা, তাও ঘরের বাইরে যাস না। নিজের কপাল নিজেই পোড়ালো অনির্বাণ। দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা, ভুবন জয় করা হাসি। ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, সকালে উঠে ধুয়ে দিও এটা, কেমন? পারলে বাড়ির বাকিদের কাপড় চোপড়ও ধুয়ে দিও। মাস শেষে মোটা অঙ্কের টাকা দেব। কাজ করবে আর টাকা দেব না? জানোই তো এত কিপটেমি আমার দ্বারা হয় না। আমি আবার ভীষণ দয়ালু, কারো কষ্ট একদমই সহ্য করতে পারি না। অনির্বাণ ঠোঁট কামড়ালো শুধু। কি ডেঞ্জারাস মেয়ে! কৌশলে তাকে জব্দ করে নিল। এই বয়সে এসে বাবা ও চাচাদের হাতে উড়াদুরা কেলানি খেতে চায় না সে। ছাত্র জীবনে অনেক খেয়েছে। শেষবার খেয়েছিল 10ম শ্রেণীতে, টেস্টে ধরা খেয়ে। এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে ফাইনাল এক্সাম দিতে পেরেছিল। বাপ রে, কি কেলানিটাই না খেয়েছিল! মনে পড়লে এখনও তার শরীরে পশম দাঁড়িয়ে যায়। সবার একটাই অভিযোগ ছিল, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কি করে টেস্টে ফেল করে। তারা কি আর জানতো ওই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায়? যত সব নষ্টের করা তো তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আহা, সে কি ভোলা যায়? পিছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ। এর মধ্যেই অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে আরামসে ঘুমাচ্ছে প্রাণেশা। দেখি শরীর জ্বলে উঠলো, পুনরায় বলল, তুই চাদর পেলি কোথায়? চোখ বন্ধ রেখে প্রাণেশা উত্তর দিল, আলমারি থেকে বের করেছি।
তুই ওটাতে হাত দিয়েছিস কেন? ওখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে। ব্যক্তিগত জিনিস নিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখে ভাসতেই খিলখিলিয়ে হেসে উঠল প্রাণেশা। বলল, হ্যাঁ দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস। প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরো বেড়ে গেল অনির্বাণের। বলল, হাত দিয়েছিস? ছি, হাত দিতে যাব কেন? নাক মুখ কুচকে তাকালো প্রাণেশা। উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করলো। অনির্বাণ বলল, তুই আর ওটাতে হাত দিবি না। 100 বার দেব। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু। চট করে বিছানায় উঠে বসলো প্রাণেশা। হাতের ইশারায় অনির্বাণকে কাছে রেখে বলল, ফাটাবে? এসো, এক্ষুনি ফাটাও। এরপর কয়েক মাস জেলে থাকবে, আমি আরামসে এখানে থাকবো, হবে না? অনির্বাণ ফের বলল, তোকে আমি মেরেই ফেলবো। ভূত হয়ে ঘাড় মটকাবো। উফ আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কেন? বেয়াদব, ভূতনি, শাকচুন্নি, এইসবের পাল্লায় একটু আগেই না বললে? এর মধ্যেই ভুলে গিয়েছো? কপালে হাত দিয়ে বিরক্তির ভাব প্রকাশ করলো অনির্বাণ। আলমারি লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশিকাঁথা নিচে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকালো। প্রাণেশা তার এসব কান্নাকারখানা দেখে মিটিমিটি হেসে বলল, ভালো করেছো ফ্লোরে শুয়েছো, এখানে আসলে আমি তোমার ঘাড় মটকিয়েই দিতাম। শেষে দেখা যেত বাড়ির সবারই ঘাড় আছে, শুধু তোমার ঘাড়টাই নেই। হা হা হা। অনির্বাণ কোনো আওয়াজ করলো না। ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল। প্রাণেশা বালিশে মাথা ঠেকিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বদ্ধকারে অন্ধকারে যাব মরিয়া। গান গেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা। টের পেল কিছুক্ষণ পরে অনির্বাণ সোজা হয়ে বসে আবছালোতে প্রথমে তার পরিণীতাকে দেখলো। এরপর বাতি জেলে ঘোর লাগা চোখে চেয়ে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, পরের লাইনটা যেন কি? প্রাণেশা পরের লাইন মনে করার চেষ্টা করলো। এর মধ্যেই অনির্বাণ বলল, মনে পড়ছে না। ভয় মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তুলে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসে বলল, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। প্রাণেশা ঢোক গিলল। হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল, না প্লিজ, দূরে যাও। আমি ঠিক আছি, আমার ভয় লাগছে না, তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো। অনির্বাণ দূরে গেল না, আরো কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণেশার লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখে মুখে ফুদিয়ে বলল, তুইও তো কাছে ডাকলি, দূরে যাই কি করে বল? প্লিজ, তোমার দোহাই লাগে, তুমি যাও। হুম, যাব না। আজ তো আমাদের বাসর, ইশারায় যখন কাছে ডাকছিসই আদরটা শুরু করতেই পারি, কি বলিস? প্লিজ মেঝো ভাইয়া, যাও। ভাইয়া? প্রাণেশা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়াই তো ছিল। এখন তার ভাইয়া নই, একান্তই ব্যক্তিগত মানুষ হয়ে গেছি। ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেব প্রাণ। তুমি দূরে যাও প্লিজ। দূরে যাওয়ার মুডে নেই আপাতত, আমি এখন রোমান্সের মুডে আছি। অনির্বাণ আরেকটু কাছে এগুলো। ভয়ে জড়সড় হয়ে গেল প্রাণেশা। পরক্ষণে চিন্তা ভাবনা করে ফেললো কিছু। যখন দুজনের মাঝখানে 1 ইঞ্চি সমান দূরত্ব রইল না, তখনই দু হাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ। জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখলো কতগুলো ছোট ছোট চুল প্রাণেশার হাতের মুঠোতে। চুমুর বদলে চুল ছেঁড়া। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগে প্রাণেশা রুমের দরজা খুলে বাইরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল, বাবা গো, মা গো, কে কোথায় আছো গো? জলদি এসো, আমার ঘরে ডাকাত এসেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও, হতচ্ছাড়া ডাকাত আমায় মেরে ফেললো রে। অনির্বাণের ঘুম ভাঙলো সকাল 8:30টায়। এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। গতকাল রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটা নাগাল পায়নি। তাতেই ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠছিল তার। প্রাণেশাকে ভয় দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যে এইভাবে কাছে এগিয়েছিল সে। বউ হলেই তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। ছিল শুধু প্রাণেশাকে দূরে সরানোর চিন্তা, শান্তিতে ঘুমানোর চিন্তা, যার কারণে ইচ্ছাকৃতভাবেই কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে। প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে। এসব চিন্তা করে একা একাই হাসছিল অনির্বাণ। হাই তুলতে তুলতে বেলকনিতে এসে দাঁড়াতেই দেখলো ভাঙা একটা গাছের নিচে ছোট চাচা শেখ শওকত আলমের ছেলে ও মেয়েকে কান ধরে উঠবোস করাচ্ছে প্রাণেশা। হাতে একটা কঞ্চি, রাগত্ব মুখ, জ্বলন্ত দৃষ্টি। ভাই বোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টিতে। ভয়ে কাচুমাচু হয়ে তারা কান ধরে উঠবোস করছে আর ফুফাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হলো অনির্বাণের। গলা উঁচিয়ে বলল, ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস প্রাণেশা? প্রাণেশা চোখ কটমটিয়ে বলে উঠল, সেটা তোমাকে কেন বলবো? তুমি কে? কাজের মাঝখানে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রাণেশা হাঁ হয়ে ওদের কান্না দিচ্ছিল, কারণ এখন অব্দি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি, শুধু ভয় দেখাতে কঞ্চি হাতে রাখা। এদিকে দূর থেকে ওদের কিছু একটা ইশারা করলো অনির্বাণ।
প্রাণেশা না বুঝলো ভাই বোন দুটো ঠিকই বুঝে দিল। সাউন্ড দিয়ে কান্না শুরু করলো। অনির্বাণ তখন সুযোগ পেয়ে বলল, তোর তো সাহস কম না, তুই ওদের গায়ে হাত দিচ্ছিস। ওরা এখনো ছোট, এসব শাসনের কি বোঝে? প্রাণেশা ফুঁসে উঠে বলল, কিছু বোঝে না, শুধু বুঝে গাছের ডালে চড়ে গাছ ভাঙতে। এইটুকু একটা গাছ, এইটার ডালে চড়ার কি দরকার ছিল? একটা গাছের দাম কত জানো? সেইটাকে যত্ন করে বড় করার কষ্ট বোঝো? বুঝবে কি করে? জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়েছো? অলস কোথাকার। অ্যাঁ, আসছে জ্ঞান দিতে। অলস তো তুই, অকর্মাও তুই। কাজের মধ্যে পারিস ওই একটাই। মেয়ে হয়ে জন্মেছিস, তোর তো দিনরাত রান্নাঘরে থাকার কথা। তুই কেন পুরুষের মতো হাঁটাচলা করবি? আধা বেটা ছেলে একটা। আমি কি করব, কি করব না সেটা আমি বুঝবো। তুমি মাথা ঘামানোর কে? আমি কে জানিস না? কবুল বলে যে আমার গলায় ঝুলেছিস, সেটা কি ভুলে গিয়েছিস? আমি তোর স্বামী, এখন থেকে আমার সব কথা মেনে চলবি, নয়তো। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, আমি তোমার গলায় ঝুলিনি। যা হয়েছে তাতে আমার হাত ছিল না। এই জন্য তুমি যদি ভাবো রোজ রোজ অফিস যাওয়ার আগে রান্না বান্না করে তোমাকে মুখে তুলে খাইয়ে দিয়ে পতি সেবা করব, তাহলে ভুল ভাবছো। প্রাণ মরে গেলেও হাত পা পুড়িয়ে তোমার জন্য রান্না করব না। তোর হাতে রান্না খাবার চেয়ে কচু গাছে দড়ি বেঁধে ঝুলে যাওয়া বেটার। অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল, প্রাণেশাও ঠিক একইভাবে বলল। তাহলে যাও ঝুলো। বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে, ওইখানে অসংখ্য কচু গাছও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ঝুলে পড়ো। খামোখা আমার কাছে বিরক্ত করো না। কোনো মতে প্রাণেশাকে থামানো গেল না। এদিকে বাচ্চা দুটো সমানে কেঁদে চলেছে। এই পর্যায়ে সে প্রাণেশাকে প্রায় ধমকে উঠে বলল, ওদের উপর টর্চার করিস না প্রাণেশা, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ওরা আমার গাছ নষ্ট করেছে, ওদেরকে এত সহজে ছেড়ে দেব না। তুই এত ছোট লোক, সামান্য একটা গাছের জন্য অবুঝ বাচ্চাদের উপর টর্চার করছিস। ছি প্রাণ। ছোট লোক শব্দটা শুনে রাগে দুঃখে কষ্টে অপমানে প্রচন্ড কান্না পেল প্রাণেশার। তার এত যত্নের গাছ, এত প্রিয় গাছ, এই দারুচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। খুঁজেই পাচ্ছিল না। এই 5 বছরের গাছটা যথেষ্ট বড় হয়েছিল, তবে এতটা শক্তপোক্ত হয়নি। গতকাল সবাই বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল। সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে। মাঝখান দিয়ে বিচ্ছু দুটো কখন যে খেলার ফাঁকে তার শখের ও যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি। আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাওয়া করে কেঁদেছিল প্রাণেশা। কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকাতে চাইছিল। তাতেই তাদের কাণ্ড কারখানা বুঝে গিয়েছিল সে। আর এই জন্য শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে। কান্নারাও যে শকত আলম বাগানে এসে 2 বাচ্চার কাঁদো কাঁদো মুখ ও প্রাণেশের রাগী মুখ, ফোলা ফোলা চোখ ও ভেজা গাল দেখে ঘটনা কি তার আন্দাজ করতে পেরে সামনে গিয়ে বললেন, ওরা কি আবারও গাছ ভেঙেছে? উপনিস মাথা তুলে ভাঙা দারুচিনি গাছটা দেখে প্রাণেশা বলল, সপ্তাহে একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবেই। তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচ্চু। পুরো বাগানের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। শকত আলম নিজের ওয়ানে পুরা মেয়ে রামিসা ও শীতে পড়ুয়া ছেলে রাদিনের দিকে রাগী মেজাজে তাকিয়ে শাসনের সুরে বললেন, তোমরা কিন্তু কাজটা ঠিক করো না। খেলতে গেলে গাছ ভাঙে কি করে? সাবধানে খেলা যায় না? তাছাড়া খেলার জন্য ঘন ভরা খেলনা আছে, বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের? গাছ কত উপকারী এটা জানো না? এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো, পরিবেশের কত ক্ষতি হবে সেটা বুঝতে পারো না? কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন। এইটুকু গাছে কে উঠেছে? রাদিন ফটাফট আঙুলটা বোনের দিকে ঘুরিয়ে নিল। রামিসা বলল, আমি ইচ্ছে করেই উঠিনি আব্বু, ভাইয়া তো আমাকে গাছে ওঠা শেখাতে চাইলো। দর্জি দুজনের সেটা বেশ বুঝতে পারলেন শকত আলম। প্রাণেশাকে বুঝাতে বললেন, তুই মন খারাপ করিস না মা, ওরা আর গাছ ভাঙবে না, আমি বুঝিয়ে বলেছি। এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাস্তা খেয়ে আজকে গিয়েই নিজের পছন্দ মতো কয়েকটা চারা গাছ কিনে আনবি। চাচুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য যে যন্ত্রণা বুকে চেপে বসলো সেটুকু থেকে মুক্তি মিলল না। মনের যন্ত্রণা হালকা করতে ভাই বোন ও চাচুকে বিদায় করে ওখানে দাঁড়িয়ে রইল প্রাণেশা। ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করে অন্য সব গাছে যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়েই অনির্বাণের বেলকনির দিকে চোখ পড়ল। তখনও এখানেই দাঁড়িয়ে ছিল অনির্বাণ। প্রাণেশার কাণ্ড কারখানা দেখছিল। চোখে চোখ পড়তেই আদেশি সুরে অনির্বাণ বলল, নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ, আমিও তোর সাথে যাব। নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনল প্রাণেশা। মশলা জাতীয় গাছ পেল না। ঔষধি গাছ আগামী সপ্তাহে আসবে। অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যান গাড়িতে তুলে চালককে বাড়ির ঠিকানা দিয়ে দুজনে বাইকে উঠতে যাবে। অমনি বেশ কিছুটা দূরের একটা দামি রেস্টুরেন্টের দিকে চোখ গেল অনির্বাণের। কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে প্রাণেশাকে বলল, ওটা তোর বন্ধু সাফওয়ান না?
প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েদারের সাথে মিলিয়ে চমৎকার করে ছবি তুলছে। সাফওয়ান ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ নিচ্ছে। দৃশ্য দেখে অনির্বাণের মনোযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে নিল প্রাণেশা। বলল, দূর, চশমা পরেও ভুল দেখছো, ওটা সাফওয়ান নয়। অনির্বাণ মুহূর্তে সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল। দূরের কিছু আর ঠিকমতো দেখা গেল না, সবকিছু ব্লার দেখলো। রাগে গজগজ করতে করতে বলল, তুই চশমা নিলি কেন? ওটা সাফওয়ানি, আমি ভুল দেখিনি। দূরের জিনিস অস্পষ্ট দেখলো, কাছের সব পরিষ্কারই দেখে অনির্বাণ। হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে। প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে পর মুহূর্তে অনির্বাণের মেজাজ বুঝে নিচেও পিছন পিছন দৌড় দিল। চেঁচাতে চেঁচাতে বলল, খামোখা দৌড়াচ্ছ, ওটা সাফওয়ান না রে ভাই, সাফওয়ানের আত্মা। পরক্ষণে ভাই ডাকাতি জিব্বায় কামড় দিল। কাহিনী যা হওয়ার তাই হলো। রেস্টুরেন্টের সামনে গিয়ে সাফওয়ানের কলার চেপে ধরল অনির্বাণ। বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো? মেয়ে নিয়ে ঘুরবে ঘুরো, আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত বাড়িয়েছিলে? তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা হয় না? সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে। পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাইজান ছাড়ুন, আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিনি। প্রেরণাশা যতটা আপনার কাজিন, ততটা আমার ভালো বন্ধু। আর বন্ধু হিসেবে আমার কর্তব্য ওর চা না চার মূল্য বোঝা। আমি জাস্ট এটুকুই করেছি। দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুমি তো পাবনার পাগলের চেয়েও কম যাও না। একটা মানুষের সাথে কেউ এরকম আচরণ করে? অনির্বাণের মেজাজে আগুন, নিজেকে সামলাতে পারছে না সে। যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙে এই ছেলে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করে দিতে চাইছিল, ততবারই মেজাজটা চিরবিরিয়ে উঠছে। এখন প্রাণেশার হাতে টান খেয়ে রাগ যেন তার ফুলে ফেঁপে উঠল। চিৎকার করে বলল, ওর মতো 2 পয়সার ছেলের সাহস হয় কি করে তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার? বিয়ে যদি নাই করবে 10 জন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা করেছিলে কেন? বেঈমান, মিথ্যুক, ধোঁকাবাজ একটা। ওকে আমি জেলে দেব। ঝটপট ফোন বের করে নিজের পরিচিত একজন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ। প্রাণেশা টান মেরে ফোন নিজের হাতে এনে বলল, শান্ত হও, ওর কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছেতেই হয়েছে। অনির্বাণ বড়সড় একটা ধাক্কা খেল। বিস্মিত স্বরে বলল, মানে? জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো প্রাণেশা। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানোই এই বিয়ে শাদী নিয়ে আমার কোনো স্বপ্নই নেই, আগ্রহও নেই, মাথা ব্যথাও নেই। সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল, নিজেকে বাঁচাতে ও আঙ্কেল আন্টির সাহায্যে এই প্ল্যানটা করেছিলাম, যেন বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জোরাজোরি না করে। অনির্বাণ যেন শূন্য থেকে হোঁচট খেল। প্রাণেশার এই কথা তার বিশ্বাস হলো না। দেখে যাচাই করতে বলল, তার মানে তুই জানতি বিয়ের দিন ও আসবে না? হ্যাঁ, জানতাম। তাহলে আমার উপর চেপে বসেছিস কেন? এখন আমি কি করব? তুই তো ঘর সংসার বুঝবি না, আমিও তোকে বউ মানতে পারবো না। এখন আমার উপায় কি? এই ঝামেলায় আমি কেন জড়িয়ে গেলাম? তোর ফাঁদে তো আমার পা দেওয়ার কথা ছিল না, আমি কেন ফেঁসে গেলাম? অনির্বাণের এই কথায় সাফওয়ানও যথেষ্ট অবাক হলো। কাহিনী কি জানতে চেয়ে বলল, আপনার উপর চেপে বসেছে মানে? মেজাজে আগুন নিয়ে অনির্বাণ বলল, সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুটিকে জিজ্ঞেস করো। বিয়ে ভাঙার নাটক করতে গিয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। বুঝলাম না। প্রাণেশা ফ্যাকাশে কণ্ঠে বলল, কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস, তখন মান সম্মান বাঁচাতে বাবা ও চাচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। আমরা এখন শুধু কাজিন নই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাফওয়ানের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কতক্ষণ বিস্মিত দৃষ্টিতে দুজনকে দেখলো, এরপর উচ্চস্বরে হেসে উঠল। তার সেই হাসি দেখে প্রাণেশার শরীর জ্বলে গেল। বলল, হাসবি না শয়তান, তোর জন্য এটা হয়েছে। সাফওয়ান তবদা খেয়ে মুখে হাত চেপে বলল, আমার কি দোষ? তুই তো প্ল্যান সাজালি। তোর প্ল্যানে তো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না, বললি কেন? না বলে উপায় ছিল? সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে। পরক্ষণেই অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল, এই যে সামনে থাকা একটা জ্যান্ত গাধা, তার মাথায় কোনো বুদ্ধিই নেই। আরে ভাই, কেউ চেপে ধরলেই কেন কবুল বলতে হবে? সদর দরজা তো খোলা ছিল, দৌড় দিতে পারলো না। এই গাধার জন্য এখন আমার জীবনটা শেষ। উত্তর যেন ঠোঁটের কোণে ঝুলেছিল অনির্বাণের। ফটাফট বলল, তুই দৌড় দিতে পারিসনি? আমি তো তোর প্ল্যানের কথা জানতাম না। তুই যখন জানতি তাহলে ভাগলি না কেন? মাথা মোটা কোথাকার। নিজে তো বাঁচতে পারলি না, আমাকেও বাঁচতে দিলি না। কি যে করব, ধুর। সত্যিটা জানার পর মেজাজের 12টা বেজে গেছে অনির্বাণের।
প্রাণেশার যদি বিয়ে ভাঙার ইচ্ছে ছিল তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করলো কেন? কেনই বা তার জীবনে প্রবেশ করলো? এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে? চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ। নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল, তুমি কিছু মনে করো না সাফওয়ান, এই গাধি আমাকে আগে কিছু বলেনি, তাই তোমাকে এখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছি। ভেবেছি ওর জীবন নষ্ট করে। লজ্জা আর কথা বলতে পারলো না অনির্বাণ। জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেললো। কি লজ্জাজনক ব্যাপার হলো এটা। নির্দোষ একটা মানুষকে বকে দিল। সে কথা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল। সাফওয়ান তখন প্রাণেশাকে বলল, বিয়ে করলি অথচ কিছু জানালি না, এখন টিট অন্তত দিয়ে যা, নয়তো ছাড়বো না। বকা খাইছিস, তার শোধ তুলে ছাড়বো। প্রাণেশা পাংশুমুখে বলল, তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করব? ঠিক 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে। নিশ্চিত থাক, যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দেব। এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্প স্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল। বাড়ি যাবে না? অনির্বাণ কাটকাট গলায় বলল, তুই যা। বেরিয়ে এসেছি দুজন, যাবো একা? তাতে তোর কি? তুই তো একা পথ চলে অভ্যস্ত। এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না। একা গেলে সবাই কি ভাববে? সবার জন্য চিন্তা হয় তোর? যদি চিন্তা হতো এরকম একটা থার্ড ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতি না। এখন কি চাইছো তুমি? ডিভোর্স? অনির্বাণ হেসে বলল, তুই কি চাস? আমি কি চাই সেটা তুমি জানো? তাহলে আর কি, সময় মতো পেয়ে যাবি। তোর মতো আত পাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছে আমার নেই। প্রাণেশা কটমট চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না। সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল। হুট করে প্রাণেশার মাথায় দুষ্টুমি চেপে বসলো। রেস্টুরেন্টে প্রবেশ করে এক গাদা খাবার কিনলো। অনির্বাণ একবার সামনে তাকিয়ে দেখলো প্রাণেশা নেই। ভেবে নিলেও চলে গেছে। সে নিজের মতো করে জুস খাওয়ায় ফাঁকে ফাঁকে পত্রিকা পড়ায় মনোযোগ দিয়ে সময়টাকে উপভোগ করতে লাগলো। একটা সময় অনির্বাণের সামনে এসে আঙ্গুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল, বিল পেমেন্ট করে দিয়ে আসো। সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ। বলল, তুই যাসনি? তোমাকে বাসনা দিয়ে যাব না। বাসটা কেমন বুঝলো না অনির্বাণ। তবে সামনে থাকা কাগজ খুলে লম্বা একটা লিস্ট দেখে আতকে উঠে বলল। এত খাবার কে খেলো? প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারি দেখিয়ে বলল, ওরা খাচ্ছেন আমাদের বিয়ের ট্রিট। বিল দিও কেমন, আমি যাচ্ছি। অনির্বাণ কিছু বলার আগে আঙুলের প্যাঁচে থাকা চাবি দেখিয়ে রহস্যময়ী হাসি এসে বাইক স্টার্ট করে হাওয়ার বেগে উড়ে গেল প্রাণেশা। অনির্বাণ দৌড়ে এসেও নাগাল পেল না তার বাইক, অথচ মেয়েটা তাকেই ফেলে রেখে চলে গেল। এর মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চাইলে পকেটে হাত দিয়ে আরেক দফা বাস খেল অনির্বাণ। তার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ কিচ্ছু পকেটে নেই। কারো হেল্প নেওয়ার জন্য টেবিল থেকে ফোন নিতে এসে দেখলো ফোনটা অনি। জীবনে এরকম বেজ্জতির সামনে পড়েনি সে। আজ পরে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, উফ আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখি? এখন কি হবে? বিল পেমেন্ট করব কি করে? বিল না মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরতে পারবে না, এটা বেশ বুঝলো অনির্বাণ। হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই। রাগে মেজাজ এখন সপ্তাকাশে। প্রাণেশা সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে বসতো। কিন্তু মেয়েটাই তো পালালো, তাও আবার এরকম একটা লজ্জাজনক বাস দিয়ে বিব্রতকর অবস্থায় রেখে। কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলে বাড়ি গিয়ে ইচ্ছামতো শাস্তি দিবে। এইটুকু মনস্থির করে উপায় খুঁজতে লাগলো অনির্বাণ। ওয়েটার তার মনোভাব বুঝলো না। সে তাড়াতাড়ি বলল, বিলটা পেমেন্ট করুন স্যার। অনির্বাণ খিটমিট মেজাজে বলল, করছি রে ভাই, আপনার টাকা নিয়ে আমি পালাবো না, একটু সময় দিন। ওয়েটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনির্বাণ তাকে আবার ডেকে বলল, আপনার ফোনটা একটু দিবেন? ওয়েটার তার বিপদ ও সম্মান বুঝলো কিনা কে জানে, তবে নিজের ফোন বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করলো। ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেখ আরিয়ান শামসের নম্বরে ডায়াল করলো অনির্বাণ। রিসিভ হতে লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া আমি অনি, একটা হেল্প লাগবে। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল, কি হেল্প? আমার 15,000 টাকা লাগবে, আমি বাসায় গিয়ে দিয়ে দিব। ইজ্জতের ব্যাপার, প্লিজ বাঁচাও। কি হয়েছে? তুই না প্রাণেশাকে নিয়ে বেরোয়েছিলি? হ্যাঁ, ওই তো বাসটা দিল। বাস? সব কথা খুলে বলল অনির্বাণ। শুনে ওপাশে অট্টহাসিতে ফেটে পড়ল আরিয়ান। কৌতুকের সুরে বলল, একদিনেই যদি পকেটের এই অবস্থা হয়, সারা জীবন ওকে সামলাবি কিভাবে ভাই? অনির্বাণ দিকদিশা হারিয়ে বলল, তোমরাই তো আমাকে বুঝলে না, এখন বলছো সামলাবো কি করে? ঘাড়ে চাপানোর আগে এটা ভাবনি যে প্রাণের সাথে আর যাই হোক ঘর সংসার হবে না? ভালো করেই জানো ও একটা মিচকে শয়তান, বদের হাড্ডি। কেমন বিপদে ফেলেছে দেখেছো? ইজ্জত নিয়ে টানাটানি।
ভাইয়ের দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্রাতিরিক্ত হাসি পেয়ে বসলো আরিয়ানের। ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল সে, সেই হাসি অনির্বাণের মুখটা চুপসে দিয়েছে। সে মুখ ভার করে চুপ করেছিল। সমাধান দিতে আরিয়ান বলল, ওখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নাম্বারটা টেক্সট কর, আমি টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি বাড়ি গিয়েই ফেরত দিয়ে দিব। দূর, ফেরত দিতে হবে না, নাম্বার দে কুইক, আমার মিটিং আছে। ওয়েটারের বিকাশ নম্বরটাই আরিয়ানকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলো অনির্বাণ। এর মধ্যেই টাকা চলে এলে 10,000 টাকা বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতেই ভিখারিদের সামনে পড়ে গেল সে। দল বেঁধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল। সবচেয়ে বেশি যে দোয়া করলো তা হলো, তোমার বউটা খুব সুন্দর বাজান, অমন সুন্দর মনের মানুষ আজকাল দেখাই যায় না। আল্লাহর কাছে দোয়া করুম রোজ, ভালো থাইকো দুইজনে। এই জাতীয় দোয়া ও প্রশংসা শুনলে লজ্জায় লাগে। লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ। নতুন যে চারা গাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙিনে রোপণ করছিল প্রাণেশা। যেহেতু তার আর কোনো কাজ নেই, তাই আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটা করছিল। মাথা নুয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানের রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না। অনির্বাণ ঘরে প্রবেশ করে চারপাশে চোখ ঘুরিয়ে প্রাণেশাকে খুঁজল। বকাঝকা পরে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার উপর রাখা নিজের ক্রেডিট কার্ড, মানিব্যাগ ও মোবাইল দেখে নিশ্চিত হলো প্রাণেশা বাড়িতেই আছে। কিন্তু চিন্তা বাড়লো, মোবাইল না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশের হাতেই ছিল। মানিব্যাগ ও ক্রেডিট কার্ডের নাগাল মেয়েটা পেল কি করে? পকেট কাটলো? সন্ধিহান মনে নিজের প্যান্টের পকেট চেক করলো অনির্বাণ। কোনো দিকে ছেঁড়া ফাটা নেই, অথচ সবকিছু প্রাণেশার দখলে। কিভাবে? ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না, চোখে মুখে বিরক্তি ও রাগ নিয়ে সবকিছু গুছিয়ে রেখে টাওয়েল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হতে প্রাণেশার মা তার মেজো চাচি তাহমিনা আহমেদের মুখোমুখি পড়ে গেল। তিনি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলবে বা জানতে এসেছেন। এত কিছু না ভেবে হাসি মুখে বলল, কিছু বলবে চাচি আম্মা? তাহমিনা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপর নিচ মাথা নাড়ালেন। অনির্বাণ সেই চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে বলল, বসো এখানে, তারপর বলো। তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না, কেবলই আনমনে কিছু একটা ভেবে যাচ্ছিলেন। অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছো নির্ভয় বলো, আমি তোমার ছেলের মতো, আমার সামনে কোনো সংকোচ করো না। তাহমিনা আহমেদ বিষণ্ণতায় ভরা কণ্ঠে বললেন, প্রাণের এই অদ্ভুত কাজকর্ম আমাকে খুব চিন্তায় ফেলেছে অনেক। এই জেদ, এই রাগ, এসব কীভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি। মেয়েটাকে বুঝবো সেই সুযোগও আসে না। 2 মিনিটের সময় দেয় না কাউকে। সবসময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। আমরা সবাই অতিষ্ঠ, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে। বিয়েটাও সিরিয়াসলি নিচ্ছে না কেন বলতো? অনির্বাণ কি বলবে ভেবে পেল না। এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বুঝে, একেবারেও বুঝে না এটাও নয়, তবে এরকম চলাফেরাটা খুব চিন্তার। প্রাণেশা খুব যে বেয়াদব, উশৃঙ্খল কিংবা মারকুটে এমনটাও নয়। তার একটাই সমস্যা, সে নিজের মতো করে বাঁচতে ভালোবাসে, নিজেকে সময় দিতে ভালোবাসে, নিজের কথা ও ইচ্ছেদের গুরুত্ব দিতে ভালোবাসে। এইটুকুতে যদি আঘাত চলে আসে, তাহলে একটু রাগ, একটু জেদ ও গুসা দেখা দেয়। একটু ভেবেচিন্তে অনির্বাণ বলল, ও কি কাউকে ভালোবাসতো? না না, এমনটা হলে রূপ ও অনি নিশ্চয়ই জানতো। তানিশা হচ্ছে প্রাণেশার বড় বোন, আর রূপকথা হচ্ছে এবারের বড় ছেলে আরিয়ানের বিবাহিত স্ত্রী। তাদের 2 বছর একটা মেয়েও আছে। বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক, রূপকথার সাথে প্রাণেশার সম্পর্কটা গলায় গলায়। প্রাণেশার বিষয়ে যদি কেউ বেশি জানে, সেটা একমাত্র রূপকথা, এরপর তানিশা। তানিশা খুব কমই বোনকে জানে, বুঝে। রূপকথার মতো করে বুঝে না। বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পারে না, নিজের স্বামী ও সংসার নিয়ে সে ব্যস্ত। চাচি আমার কথায় মাথা নেড়ে অনির্বাণ বলল, বিয়ের ব্যাপারটা কি ওর উপর জোর করে চাপিয়ে দাওনি? তাহমিনা আহমেদ খানিক সময় চুপ থেকে বললেন, ওর যে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর নিজেরই সব কটা বান্ধবীর বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে। ওই শুধু উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়েটা বানচাল করে দিতে চায়। আমি নিশ্চিত গতকালের বিয়েটা ও ইচ্ছে করেই ভেঙেছে। অনির্বাণ সামান্য হেসে বলল, ঠিক ধরেছ, তোমার মেয়ে প্ল্যান করে বিয়েটা ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি, কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসেবে পেয়েছো। অমন করে বলিস না রে অনি। ছাড়ো, তুমি ভাবির সাথে কথা বলেছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে। হ্যাঁ বলেছিলাম। ও তো বললো প্রাণেশা কাউকে ভালোবাসে না, এমন কেউ ওর জীবনে নেই। তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন? সেটাই তো ভাবছি বাপ। গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো, সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো। বলল ও নাকি এই বিয়েটাই মানে না, তাই তোর ঘরে থাকবে না।
এখন আমি কি করব? তুই তো জানিস ওর বাবা কতটা রাগী। কিছু হলেই লোকটা শুধু আমার উপর চোটপাট করে। দুপুরের খাবার খাওয়ার জন্য দেবরকে ডাকতে এসেছিল রূপকথা। দরজায় দাঁড়াতেই দুজনের কথা তার কানে এলো। কাছে এসে বলল, তোমরা এই আট পাগলকে নিয়ে পড়ে আছো? ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো, সবাই অপেক্ষা করছে। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক সময়ে খাবার টেবিলে সবাইকে না দেখলে অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন। নির্দিষ্ট সময়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এই বিষয়টা মাথায় রেখে এই ঘর সংসার সামলাচ্ছেন বাড়ির গৃহিণীরা। দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন দেখে চেয়ার ছাড়লেন তাহমিনা আহমেদ। অনির্বাণকেও তাড়া দিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথাও বেরিয়ে যাচ্ছিল। কি ভেবে যেন কিছু পথ পিছিয়ে এলো সে। অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। রূপকথা বলল, তুমি কি কাল ঢাকায় চলে যাবে? অনির্বাণ উত্তর দিল, হ্যাঁ ভাবি, কাজের চাপ আছে। প্রাণেশাকে সাথে নেবে? একটু ভেবে অনির্বাণ বলল, যেতে চাইলে নিব, নয়তো এখানেই থাকবে। কিন্তু সমস্যা তো একটাই, ও ডিভোর্স চাইছে। প্রাণেশার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু না। এটা আর কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতো জানে। সেই কথা শুনে দেবরকে বলল, ও চাইলে তুমি ডিভোর্স দিয়ে দেবে? এত সহজ সব? সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছো অনি? অনির্বাণ হেসে বলল, আমি না তো, তোমার ননদিনের ইচ্ছে। স্বামী হিসেবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেওয়া। এই কথাতে রূপকথা একটা নাটকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোমরা কে কবে ওর ইচ্ছের মূল্য দিয়েছো বলো তো? অনির্বাণ একটু থমকালো। টাওয়াল হাতে নিয়ে রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ও যা করেছে নিজের ইচ্ছেতেই করছে। সব কিছুকে ফেলনা ভাবছে। জীবনে কোনো কিছুর গুরুত্ব ওর কাছে নেই। ও শুধু নিজেকেই ভালো রাখতে জানে, আর কিছু নয়। ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসা এগুলো আশা করা বোকামি। রূপকথা ফের হেসে বলল, ঠিকই বলেছে, ওর কাছে এগুলো আশা করা বোকামি। ও না হয় সম্পর্কের মূল্য বোঝে না, তুমি তো বোঝো। একটা সুন্দর সম্পর্ককে গোড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ? সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাঁই দেওয়া উচিত নয় কি? উপনিচ মাথা ঝাঁকিয়ে অনির্বাণ বলল, অবশ্যই উচিত, এবং আমি সেটা চাই। কিন্তু এর মানে এই না যে আমি তোমার ননদিনীকে ভালোবাসি। এই সম্পর্কটা পবিত্র। পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান, ভীষণ যত্নের ও আকাঙ্ক্ষার। তাই আমি এর মূল্য দেব। যেমন করেই হোক জড়িয়ে গেছি একসাথে, আলাদা হওয়ার প্রশ্নই আসে না। ও মাথা মোটা হলে কি হবে? আমি তো আর সেটা নই। যা করব ভেবে চিন্তেই করব। ভাবি, তুমি টেনশন নিও না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপকথা। নির্ভার হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ফিরে যেতে কি রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল, আগামীকাল যাওয়ার আগে আমাকে আধ ঘন্টা সময় দিও তো, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা কি, কেন, কাকে নিয়ে? এসব কিছু প্রশ্ন করলো না অনির্বাণ। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হলো। বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে তারাও ও কর্মজীবীরা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছেন। প্রাণেশা তখন কাদামাটিতে মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে। একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে। ঘরে পা রাখতে রূপকথা বলল, সে কখন ডাকলাম, এখন এলি? যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। অনির্বাণের বাবা শেখ শাফিউল আলম সব সন্তানকে স্নেহের চোখে দেখেন। তাদের ভালো মন্দের খোঁজ খবর যেমন নেন, তেমনি ভূত ত্রুটি দেখলে শাসনও করেন। সকালে তার মেজ ছেলেও প্রাণেশা একসাথে বেরিয়ে গিয়েছিল। বাড়ির সবাই সেটা দেখেছে, কিন্তু ফিরেছে আগে পরে। অনির্বাণ একটু আগেই মা চাচিদের বলছিল প্রাণেশা কিভাবে তার পকেটে 12টা বাজিয়েছে আজকে। যদিও সে কৌতুক করে বলছিল সবাইকে হাসানোর জন্য, তা শুনে সবাই হো হো করে হাসলেও শাফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন, তোমরাই মেয়েটাকে রাগিয়ে দাও, নয়তো ও ইচ্ছে করে দুষ্টুমি করে না। নিশ্চয়ই উনি এমন কিছু বলেছে যার কারণে ও খেপে গিয়ে উদ্ভট আচরণ করেছে। প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খাওয়া থামিয়ে অনির্বাণ বলল, আমি মোটেও ওকে রাগাইনি। ওর শিরা উপশিরায় শয়তানি লুকানো, তুমি দেখতে পাচ্ছ না? কাছে ছিল বিধায় প্রাণেশাও এই কথা শুনল। রেগে মেগে বোম হয়ে ডাইনিং এর সামনে এসে বলল, আর তুমি যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে, সেটা বুঝি দোষের নয়? কোনো কিছু কিনতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হয়। নার্সারিতে গিয়ে সেরকমটাই হয়েছিল। এই মেয়েটা সেটা নিয়েও যে মেজাজ দেখাবে তাকে সে জানতো। নিজের দিক স্পষ্ট করতে অনির্বাণ বলল, এটা নর্মাল ব্যাপার প্রাণেশা, একটু এদিক ওদিক হয়। তাই বলে তুই আমাকে বাঘের কাছে ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ড ও মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবি? এটা কোন ধরনের বাচ্চামো? প্রাণেশাও একইভাবে বলল,
আমি মোটেও বাচ্চামো করিনি। লোকটা চা খেতে দিয়েছিল। চা খাওয়ার ফাঁকে ভ্যান চালককে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের উপরে ফেলে রেখেছিলে। পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছো। দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই, ওগুলো সব সময় খেয়ালের সাথে সঙ্গে রাখতে হয়। তাই তোমাকে এটা বোঝাতেই সব কিছু নিয়ে উড়াল দিয়েছি। যদি ওগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো। মনে করে দেখো, তুমি যখন লেমন জুস খাচ্ছিলে আমি তোমার চোখের সামনে বাইকের চাবি ঘুরিয়েছি, তুমি তাও বোঝোনি। এটা কি আমার দোষ? এই ভুলটা কি করে হলো? যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার দোষ নেই। 10,000 টাকা লস দেওয়ার সাথে সাথে লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরেও নিজের ভুল স্বীকার করলো না অনির্বাণ। খাওয়ার মুখে নিয়ে শক্ত কণ্ঠে বলল, হয়েছে, আর 2 নম্বরই করতে হবে না। আমার পকেট ফাঁকা করেছিস, তার জন্য অবশ্যই তোকে আজ শাস্তি পেতে হবে। শাস্তি কি সেটা খুব ভালোভাবে জানে প্রাণেশা। সবার মতো একটু শাসাবে, বকা দিবে, কিছু সময় মেজাজ দেখাবে, এরপর সব ঠান্ডা। এসব বকা শুনে শুনে অভ্যস্ত সে। প্রথম প্রথম কষ্ট হতো, হামর করে কাঁদতো, কিন্তু এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। সে দোষী হলেও বকা শুনবে, দোষী না হলেও বকা শুনবে। ফেল তকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও বকা শুনবে, এলোমেলো কাজ কারবারের জন্য বকা শুনবে। বকা তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। সে ছাড়তে চাইলেও এগুলো তার পিছু ছাড়ে না। তাই অনির্বাণের এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিল না। হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টি শার্টের সাথে লেডিস জেগিংস পরে খাবার টেবিল এলো। ততক্ষণে সবার খাওয়া শেষ, শুধু রূপকথা বাকি ছিল। ননদিনীকে দেখে মিষ্টি করে হেসে বলল, তোকে সবাই যতটা অজ্ঞাত ও অকর্মা ভাবে, আদতে তুই ততটাও অজ্ঞাত ও অকর্মানস। তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে সেটা আজ প্রমাণ করে দিয়েছিস। রূপকথার কথার অর্থ পুরো বুঝল না প্রাণেশা। চোখ তুলে তাকিয়ে প্লেট সামনে ধরে বলল, ভাত দাও। ভাত তরকারি সব ননদিনী প্লেটে তুলে দিল রূপকথা, নিজেও নিল। পাশের চেয়ারে বসে হাস্যরসের মাধ্যমে বলল, স্বামী জিনিসের মূল্য বুঝতে শিখেছিস দেখে শান্তি একটা ফিলিংস হচ্ছে। ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করলো প্রাণেশা। বুঝি স্মিত হেসে বলল, একই রক্ত, আলাদা নয়, একই হবে, বুঝেছো? নাও হতে পারে। পজিটিভ ভাবতে দোষ কি? পজিটিভ তো কত কিছুই ভাবলাম ভাবি। ভালো হলো কি, সেই এক কথা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তাহলে করবোটা কি বলবে? ভালো রেজাল্ট আনতে পারি না, ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারি না, ঘরকন্যার কোনো কাজ জানি না, সামান্য 1 কাপ চা কফি নিজে বানিয়ে খেতে পারি না, কাউকে খাওয়াতেও পারি না। মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিছুই নেই আমার মধ্যে। যা আছে সব আলস্য। বাড়ির অন্যরা যা পারে, যেভাবে নিজেদের তুলে ধরতে পারে, আমি সেইভাবে ধরতে পারি না। এটা কি শুধু আমার চেষ্টার ব্যর্থতা নাকি? কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। হয়তো বকতে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ এসে পাশে দাঁড়িয়েছে। তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হলো সে। এক নলা ভাত মুখে নিয়ে সেটুকুই পেটে চালান করলো। একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝেই নিজেকে ব্যস্ত রাখলো। কোনো কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলেও রূপকথা ঠিকই বুঝলো। সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল, কিছু বলতে এসেছে? অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল, তোমার ননদিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে। কাল যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছু স্পেশাল ফিলিংসের দরকার আছে। মুখের ভাত শেষ করে আরেকটু ভাত মাছ মুখে তুলেছিল প্রাণেশা। অনির্বাণের কথা শুনে কাশির সাথে সেটুকু আর পেটের ভেতর গেল না। বিষমের সাথে নাকমুখ জ্বলে উঠে অসহ্যকর একটা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ পাশেই ছিল, পিঠে হাত ম্যাসাজ করে 1 গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল, আহা, এইটুকুতেই নার্ভাস? পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে প্রাণেশা বলল, আমি কেন তোমার ঘরে থাকবো? বাড়ি আমার বউ না তুই? প্রাণেশা কটমট চোখে চেয়ে চেয়ে বলল, যাব না আমি তোমার ঘরে। জরুরি কিছু কথা বলবো প্রাণ। যাব না মানে যাব না, মাথায় ঢুকিয়ে নাও। না গেলে কি করব জানিস? প্রাণেশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুয়ে একদম বউয়ের কানের কাছে ঠোঁটে নিয়ে ফিসফিসিয়ে বলল, তোর নিচের ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে। গত রাতে খুব ইচ্ছে হয়েছিল তিলটা ছুঁয়ে দেখি। তুই তো একটা মাথা মোটা বেকুব, তাই আমার ইচ্ছের মূল্য দিসনি। এখন কথার মূল্য না দিলে লাজ লজ্জা ও অনুমতির দিক ভুলে গিয়ে দীর্ঘ সময়ের একটি স্পেশাল চুমু দিব ঠোঁটে। তখন মুখটা কোথায় লুকাস সেটাও দেখে ছাড়বো, বুঝেছিস? প্রাণেশের মনে হলো এক্ষুনি এখান থেকে না পালালে মা নিজেদের দিকে ফিরেও তাকাবে না অনির্বাণ। লজ্জায় তাকে ফেলবেই। যতটুকু খেয়েছে সেটুকুই যথেষ্ট। সে খাবার রেখে হাত ধুয়ে নতমুখে দৌড় দিল। ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল। রূপকথা বলল, কি যে করো না তোমরা, কি দরকার ছিল বেচারিকে এইভাবে পচানোর? দেখলে তো খাবারটাও খেলো না। অনির্বাণ সিঁড়ির দিকে চোখ রেখে বলল, এখন না খেলে রাতে ঠিকই খাবে। ও
তোমার সামনে আসবে আর? না, আসলে আমি ওর রুমে যাব। রূপকথার হাসি আর থামলো না, হাসতে হাসতেই বলল, দেখবো কেমন পারো। ওই দেখো, দরজা বন্ধ করে দিয়েছে। আসলেই তাই। এর মধ্যে প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে। মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বিড়বিড়ালো, শুধু কি বিয়েতেই ওর অ্যালার্জি, নাকি স্বামীর আদরেও অ্যালার্জি? আদর করতে চাইলে আমার আনরোমান্টিক বউটা এইভাবে পালিয়ে যায় কেন? সন্ধে হওয়ার পরপরই বাড়ির ছোটরা অনির্বাণকে নাজেহাল করে দিচ্ছে বিয়ের পরবর্তী ট্রিট চেয়ে। অনির্বাণ কোনো এক সময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাই বোনদের সবাইকে নিয়ে জম্পেশ খানাদানা করবে। কথাটা অনির্বাণ ভুলে গেল, বাড়ির ছোটরা ভুলেনি। অবশ্য সবার মনেও ছিল না। মনে করিয়ে দিয়েছে প্রাণেশার একমাত্র ছোট ভাই রাফিয়ান। বিশেষ করে রামেশ ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে। আর ওই দুটো ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশিবহুল দুই বাহুতে ঝুলে আছে। বসা থেকে দাঁড়াতে গেলে দুটো দুদিকে লটকে গিয়ে বারবার বলছে, দাও না ট্রিট দাও না দুলা ভাই। শুনতে শুনতে কানে পোকা ঢুকে গেল অনির্বাণের। কাল সকালে চলে যাবে আর রাতেই কিনে এদের জ্বালাতন। জীবনটা তার শেষ, জীবনের সব শান্তিও শেষ। এই একগাদা ছেলে মেয়ে কিনা এখন তার শালাশালি। দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তার। ওদেরকে শাসাতে বলল, এই কিসের ট্রিট রে? ট্রিটের কি বুঝিস তোরা? পড়াশোনা নাই তোদের, দিন রাত খালি খাওয়া দাওয়া। রাদিন বলল, ট্রিট না দিলে ছাড়বো না তোমায়, ট্রিট তুমি দিবেই। ঘোড়ার ডিম দেব। হাত ছাড় আমার। আমি কি দোলনা তোরা এইভাবে ঝুলে আছিস? ছাড় রে ভাই। ভাই না তো শালা বলো, তুমি আমার দুলা ভাই তো। মাটিতে মাথা ঢুকে কাঁদলো। মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ। ছোটবেলা থেকে যারা তাকে মেজো ভাইয়া বলে ডাকতো, এখন এসে ওদের মুখ থেকে দুলাভাই ডাক শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দুলাভাই ডাকটা তার পছন্দ নয় বলেই সে প্রায় ধমকে উঠে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। আমি তোদের দুলাভাই নই, আমাকে মেজো ভাইয়া ডাক। না, তোমাকে আমরা দুলা ভাই ডাকবো। এই রামিসা, ডাক দুলা ভাই। শুরু হলো রামেশার ডাক। ও দুলাভাই। এইভাবে একই ডাককে সে 100 বার রিপিট করছে। কোন ভূত চেপেছিল ঘাড়ে যে প্রাণেশাকে বিয়ে করে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল? সে কেন দুলাভাই হবে, তাও আপন কাজিনদের? অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, আচ্ছা হাত ছাড়, তোদেরকে ট্রিট দেব। তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা, গিয়ে বল যে মেজো ভাইয়া বলেছে আধা ঘন্টার মধ্যে তৈরি হতে, রাতে বাইরে ডিনার করতে যাবে। বলবি তো? রামেশা ভাবুক নয়নে তাকিয়ে রইল। কাকে ভাবি ডাকবে বুঝলো না, বিধায় কিছু বলতেও পারল না। রাদিন বলল, ভাবি কি? কে আবার? তোদের আদরের বোন প্রাণেশা। যদি আজ ট্রিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশাকে ভাবি ডেকে আয়। রাদিন গালমুখ ফুলিয়ে বলল, সোনাপুকে ভাবি কিভাবে ডাকবো? ভাইকে দুলাভাই যেভাবে ডাকিস, আপুকে ভাবি সেভাবেই ডাকবি। যা ফোট, ভাবি না ডেকে আমার কাছে আসবি তো দুটোকে কান ধরে এখানে উঠবস করাবো। কথা ক্লিয়ার? এরপর দুটোকে কান পড়া দিল অনির্বাণ। রামেশ ও রাদিন বিড়বিড় করতে করতে প্রাণেশার রুমের দরজার কাছে গেল। বাইরে থেকে দরজা আটকানো দেখে রাদিন ডাক দিল, ভাবি দরজা খুললো, ভাইয়া তোমাকে ডাকছে। সেই যে লজ্জায় দরজা আটকে ছিল আর খুলেনি। ঘর থেকে বেরো হয়নি। রুমের ভেতর বসে বসে নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা। আচমকা ভাবি ডাক শুনে অস্ফুট স্বরে সেই ডাক বিড়বিড়ালো একবার, কানে নিল না। আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসাতে হাতের কাজ ফেলে দরজা খুলতে দেখলো পিচি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদের মুখোমুখি হয়ে বলল, কে ভাবি? রাদিন স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, তুমি তো ভাবি। আমি তোর ভাবি হলাম কবে? এখন থেকে। কে শিখিয়েছে তোকে এই কথা? কিছুটা ধমকে উঠে প্রশ্ন করলো প্রাণেশা। রাদিন ও রামেশের দুটোই ভয় পেয়ে একটা আরেকটা হাত চেপে ধরলো। রাদিন ওকে দিয়ে ড্রয়িং রুমের সোফার দিকে দৃষ্টি দিতেই সেদিকে চোখ দিয়ে কার শেখানো কথা এসব সেটা বুঝে গেল প্রাণেশা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো? রাদিন কাঁচামাচু হয়ে বলল, কি করবে ওটা দিয়ে? তোর পিঠে ভাঙবো। আর যদি আমাকে ভাবি ডাকিস, রোজ সকালে নিয়ম করে 100 বার কান ধরে উদ্বস করবি, তাও বাড়ির সবার সামনে, মনে থাকবে? প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা, এই কথাতে আরো ভয় পেল। ভাবিরে কি বিপদ বাড়াতে রাজি নয় ওরা, তাই যান বাঁচাতে দৌড়ে আবার অনির্বাণের সামনে গেল। ওদের বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আটশো হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ। পিচ্চিদের আবার সামনে দেখে বলল, ভাবি ডেকে এসেছিস তো? রাদিন বলল, সোনাপু তো কঞ্চি দিয়ে মারবে। এখন আমি তোদেরকে আছাড় মারবো। আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে 24 ঘন্টায় 48 বার ভাবি ডাকবি। বোঝা গেছে? ধমক খেয়ে দুজনেই ফুফিয়ে উঠল। ফুফাতে ফুফাতে রাদিন বলল, যদি মারে? মারুক, মার খেয়েও ডাকবি, ডাকা মিস করা যাবে না। দুটোতে ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা সেটাই দূর থেকে দেখছিল রাফিয়ান। ওদের দিয়ে যে কোনো কাজ হবে না, উল্টো ট্রিট মিস যাবে সেটা বুঝে শেষবেলা সেই এলো। সামনে এসে নির্ভয় বলল,
তুমি কিন্তু বলেছিলে ট্রিট দেবে, এখন কথা পাল্টাচ্ছ। অনির্বাণ বলল, আমি মোটেও কথা পাল্টাচ্ছি না। ট্রিট আমি দেব, কিন্তু ওদেরকে বল তোর বোনকে গিয়ে ভাবি ডাকতে। সোনাপু যে কত মেজাজি সেটা তুমি জানো দুলাভাই। বলে দাঁত কিলিয়ে হাসলো রাফিয়ান। অনির্বাণ নিজে চুল টেনে ধরে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। বোনের স্বামী তো দুলাভাই হয়, তাই না? বোনের স্বামী দুলাভাই হলেও বাড়ির ছেলের দুলাভাই হয় না। মাথায় ঢুকিয়ে নে এটা। বাড়ির ছেলে হোক কি অন্য কিছু, আমার তাতে কি আসে যায়? আমার বোনের স্বামীকে আমি দুলাভাই ডাকবো, এটাই শেষ কথা। একটু আগে ওদের বলেছি, এখন গিয়ে মিষ্টিপু, ছুটাপু, সেজু ভাইয়া ও লম্বু ভাইয়াকে বলবো সবাই যেন তোমাকে দুলাভাই ডাকে। নিজের বোনের কথা আসাতে অনির্বাণ বলল, আয়শা কেন আমাকে দুলাভাই ডাকবে? ছুটাপু না ডাকলেও মিষ্টিপু, সেজু ভাইয়া ও লম্বু ভাইয়া ঠিকই দুলাভাই ডাকবে। আগুনের পাত্রে খানিকটা ঘি ঢেলে মিষ্টি করে আবারও হাসলো রাফিয়ান। সে খুব একটা ছোট নয়, এই বছর ট্রেনে উঠেছে। আয়শা, মাইশা ও রেদওয়ান তার চেয়ে 3 বছরের বড়। ওরা এইচএসসি দিয়েছে। বোন দুজনকে রাফিয়ান ছোটাপু ও মিষ্টিপু বলে ডাকে, আর রেদওয়ানকে লম্বু ভাইয়া ডাকে। ওদের মধ্যে রেদওয়ান ও আয়শা কমার্সের স্টুডেন্ট ও মাইশা সায়েন্সের। প্রাণেশের তুলনায় ওরা সবাই যথেষ্ট ভালো পড়াশোনাতে। এক একজন দুষ্টুমি করলেও মেপে মেপে করে। আজ অনির্বাণকে খেপাতেই এই বুদ্ধি এঁটেছে রাফিয়ান। যেহেতু অনির্বাণ সকালে চলে যাবে, ট্রিট নেওয়ার সুযোগ এখনই। এরপর আর কবে আসবে ঠিক নেই। সে জম্পেশ খানাদানা মিস করার ছেলে নয়, তাই এই দুষ্টুমি। তার হাসি দেখে ফুঁসে ওঠা অনির্বাণ সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গেলে তার আগেই নিজের রুমে দৌড় দিল রাফিয়ান। যাওয়ার আগে আরও 2 চামচ ঘি বাড়িয়ে দিতে গানের সুরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, দুলাভাই, দুলাভাই, ও আমার দুলাভাই। অনির্বাণও একইভাবে চিৎকার দিয়ে বলল, শয়তানের চেলা, নেক্সট টাইম যদি তোকে আমার সামনে দেখি, শালা দুলাভাই সম্পর্ক কেমন হয় বুঝিয়ে দিব। ওদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিময় মুহূর্ত বাড়ির বড়রা উপভোগ করছিলেন। ছোট ছোট ছেলেরা ঘরকে প্রাণবন্ত করে রেখেছে বলেই বাড়িতে এত আনন্দ, এত সুখ। এই দুষ্টুমি সবাইকে আনন্দ দিলেও অনির্বাণকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে। বেচারা নিজেকে দুলাভাই মানতেই পারছে না। তা দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠেছে। এদিকে সবার হাসি দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অনির্বাণ। চোখ গরম করে মা চাচিদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, শুধু তোমাদের জন্য আমি আজ এই সিচুয়েশনে পড়েছি। অসহ্য, ছোটরাও আমাকে পচাচ্ছে। সব কাজিনেরা একসাথে বসেছে ওদের বাড়ির হলরুমে, যেখানে শুধু ওদেরই আড্ডাও হইচই চলে। রাফিয়ানের একটাই কথা, ট্রিট আজকে তার চাই চাই। মাইশা ও রেদওয়ান তাতে লাভ দিয়েছে। ওরা আবার যমজ ভাই বোন, কিন্তু আয়শা মানতে নারাজ। ভাইদের এক একটি ভীষণ রাগী। ওদের কাছে ট্রিট চাওয়া মানে বকুনি খাওয়া। ওদের এই মিটিংয়ের সবচেয়ে নীরব সদস্য নাহিয়ান, যে মাইশা ও রেদওয়ানের বড় ভাই। আবার আরিয়ান ও অনির্বাণের চেয়ে বয়সে ছোট। ফ্রিতে কাচ্চি পেলে আছে, না পেলে নাই, তবে খাওয়ার জন্য এত যুদ্ধেও সে নাই। তাই নীরব শ্রোতা হয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে চাকরির বিজ্ঞাপন দেখছে। সেও প্রাণেশে একই বয়সের। ফার্স্ট ক্লাস পেয়ে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে নাহিয়ান। আপাতত ছোটোখাটো একটা পার্ট টাইম জব দরকার, পাশাপাশি মাস্টার শেষ করার চিন্তা তার মধ্যে বেশি। বিয়ের হুলুস হলেও খুব একটা গায়ে মাখেনি। এই ট্রিটও গায়ে মাখলো না, নিজের মতো করে কাজে ব্যস্ত হয়ে রইল। আয়শা নখ কামড়াতে কামড়াতে বলল, ট্রিটের ভূত মাথা থেকে সরিয়ে ফেলো সবাই, না হলে বকা খেতে হবে। রাফিয়ান মোটেও ছাড়ার পাত্র নয়। বসে বসে ভাবছিল দুলাভাই থেকে ট্রিট কিভাবে আদায় করবে। হঠাৎই আয়েশার দিকে তাকিয়ে বলল, এই ছুটাপু, তুমি তো প্রাণেশাকে ভাবি ডাকতে পারো, একবার ভাবি ডেকে এসো, ট্রিট কনফার্ম হয়ে যাবে। আয়েশা দুদিকে মাথা নেড়ে বলল, না ভাই, আমি অসবে নাই। শেষে আমার ভাইয়ের বউ কুঞ্চি দিয়ে আমার পিছন পিছন দৌড়াতে শুরু করবে। এতক্ষণ কাজে ডুবে থাকলো রাফিয়ান ও আয়েশার এসব কথা শুনে হু হু শব্দে হেসে উঠল নাহিয়ান। ল্যাপটপ বন্ধ করে ওদের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, সামান্য একটা ট্রিটের জন্য ভাইয়াকে দুলাভাই আর আপুকে ভাবি ডাকতে হবে? ট্রিট না খেলে হয় না রাফি? রাফিয়ান বলল, তুমি কি দলে থাকতে চাও না? থেকে লাভ, 1 প্লেট খাচ্ছি। এটা তো ভাবিই ভালো রান্না করতে পারে। বকা জোকা খেয়ে ট্রিট নেওয়ার চেয়ে বড় ভাবিকে গিয়ে বল বাড়ির সবাইকে স্পেশাল কাচ্চি রান্না করে খাওয়াবে। তুমি এভাবে দল পাল্টাতে পারো না সেজো ভাইয়া। আশ্চর্যের কথা তো, আমি কেন দল পাল্টাতে যাব? আমি তোদের বলেছি এই দুলাভাই ও ভাবি ডাকার দলে আমার নাম লেখা। তোরাই তো কোথা থেকে এক একটা বুদ্ধি বের করিস আর ধরা খাস। মাইশা বলল, তুমি একদম মেজু ভাইয়ের দলে যাবে না। ভাইয়া বলেছে বিয়ের পর ট্রিট দেবে, এখনো কেন দিচ্ছে না? নাহিয়ান বলল, শখের বিয়ে হলে ঠিকই ট্রিট দিত। এটা তো শখের বিয়ে না, এটা হচ্ছে আইক্কাওয়ালা বাসের বিয়ে। বাসের বিয়েতে কেউ কেন ট্রিট দিবে? ওরা যেন এই কথা মানতেই পারল না। রেদন জোর দিয়ে বলল, সবাই এসো আমার সাথে। আজ প্রাণেশ আপুকে ভাবি ডেকে ট্রিট নিয়ে তবেই ছাড়ব, নয়তো আমাদের এই মিশন চলবেতে নাম লিখবে।
এই সিদ্ধান্ত নিয়ে সবাই প্রাণেশার দরজায় নক করলো। অল্প আজে ঠোকা দিয়ে বুকে ফু দিল আয়শা। সবাই ঠেলে ঠুলে তাকে সামনে রেখেছে যেন বকা খাওয়াতে পারে। এদিকে সম্পর্কে প্রাণেশা তার ভাবিই হবে, তবুও মনে ভয়। তার এই ভয় মিশ্রিত পাংশুমুখ দেখে রাফিয়ান বলল, ছুটাপু, দেরি করছো কেন? ডাক দাও, রাত তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই, কাচ্চি কখন খাবো? আয়শা বিরক্তিকর মেজাজে চেয়ে বলল, তোর শখ থাকলে তুই ডাক, আমাকে কেন বকা খাওয়াতে চাইছিস? আরে ভাই, বোকা না, ট্রিট খাবে, ডাক দাও, কিচ্ছু হবে না। তুমি তো আপুর ননদিনী হও, তোমাকে কেন বকা দিবে? বকা খেলে খাবে, একবার ভাবি ডেকে তারপর দৌড় দিবে। এরকমটাই সিদ্ধান্ত নিয়ে আবারও দরজায় ঠোকা দিল আয়শা। ভেতর থেকে প্রাণেশা বলল, কে ওখানে? আয়শা বলল, ভাবি, আমি তোমার একমাত্র ননদিনী। দরজা বন্ধ থাকায় প্রাণেশার রেগ দেখলো না আয়শা। তবে দরজা খোলার পর আদরের ভাবির মুখোমুখি হতে গিয়ে মায়েশার হাত খামছে দিল সে। প্রাণেশা সবাইকে দেখে চোখ নাচিয়ে আয়শার মুখের দিকে চেয়ে বলল, কি ব্যাপার ননদিনী, কি আবদার আমার কাছে? বোনের মুখে ননদিনী ডাক শুনে সব কথা গুলিয়ে ফেলল আয়শা। কি বলতে এসেছিল সেটাও ভুলে গেল। মায়েশা ওর হাতে জোরে চাপ দিয়ে বলল, ঘাবড়াচ্ছিস কেন বল? আয়শা তোতলানো কণ্ঠে বলল, অনেক আগে মেজো ভাইয়া বলেছিল সে বিয়ে করলে সবাইকে ট্রিট দিবে। প্রাণেশা নিজের নখে নীল পালিশে ফু দিয়ে আয়শার ভয়াবহ চেহারার দিকে তাকিয়ে বলল, তো না মানে যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে, তুমি এখন এই বাড়ির মেয়ে নও, বউ হয়ে গেছো, আর আমাদের প্রাণপ্রিয় ভাবি, সেই হিসেবে বিয়ের পরবর্তী ট্রিট তো দিতেই পারো। প্রাণেশা ভ্রু বাঁকিয়ে বলল, আমি ট্রিট দেব? আমার দেওয়ার কথা ছিল। তখনই রেদন বলল, আহা, তুমি কেন দিবে? ট্রিট তো ভাইয়া দিবে। তুমি শুধু ভাইয়ার সামনে আমাদের ভাবি হয়ে যাও, ভাইয়ার পকেট ফাঁকা করার দায়িত্ব আমরা নেব। হবে আমাদের ভাবি? অনির্বাণকে আরেক দফা বাস দেওয়ার সুযোগটা ঝটপট লুফে নিল প্রাণেশা। ড্রয়িং রুমের দিকে উকি দিয়ে বলল, অফকোর্স তোদের ভাবি হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাইশা বলল, কিন্তু কি? আমাকে বকা খাওয়াতে পারবি না। সব ধরনের বকা ও বাস থেকে বাঁচাবি তো তোরা? সবাই খারানারে সম্মতি জানালে অনির্বাণের দিকে তাকিয়ে উপর থেকে প্রাণেশা বলল, তুমি না কি বলেছ, ভাবি ডাকলে ওদেরকে ট্রিট দেবে? ওরা আমাকে ভাবি ডেকেছে, আমিও ওদেরকে ননদ দেবর মেনে নিয়েছি, এখন ওদেরকে ট্রিট দাও। এই অসম্ভব যে এত তাড়াতাড়ি সম্ভব হবে ভাবতে পারেনি অনির্বাণ। প্রাণেশা থেকে স্বীকারোক্তি শুনেও যেন বিশ্বাস হলো না। নিজ থেকেই বলল, তাহলে ওদের বল আমাকে যেন দুলাভাই না ডাকে। প্রাণেশা ওদেরকে এই কথা বোঝাতে গেলে রাফিয়ান বলল, আমি কিন্তু দুলাভাই ডাকবো। শব্দ করে হেসে ফেলল প্রাণেশা। ভাইকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলল, তোর যা মন চায় তুই তাই ডাকবি, আমরা কেউ কিচ্ছু বলবো না, তাই না রে? সবাই উচ্চস্বরে হেসে উঠল। প্রাণেশা বলল, যাও ঝটপট রেডি হও সবাই। আবারও নিজের ঘরে ঢুকে দরজা আটকাতে গেলে আয়শা বলল, তুমি রেডি হয়ে নাও ভাবি, যেহেতু তোমাকে ঘিরেই ট্রিট হবে, তুমি না গেলে কেমন দেখাবে? একটু জোরে বলাতে কথাটা অনির্বাণের কানেও গেল। সে সিঁড়ি বেয়ে উপরে আসছিল। আশেপাশে তাকিয়ে দেখলো মুরব্বীরা কেউ এদিকে নেই। রান্নাঘরে শুধু রূপকথাও কাজের মেয়েটা। প্রাণেশাকে লজ্জায় ফেলার সুযোগ হাতছাড়া করতে পারল না। তাই নিজের রুমে প্রবেশের আগে একটু গলা উঁচিয়ে বোনকে শুনিয়ে বলল, আমার বউটাকে বল ট্রিটটা যেহেতু বিয়ে উপলক্ষে, সে যেন একটা লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজে। বউকে দেখে যদি বউ বউ ফিল না আসে, ট্রিট তো জমবে না রে আপনি। এই লম্বু, যা তো গিয়ে দেখ ওরা সবাই তৈরি হলো কিনা। পুরুষ মানুষ বলে সব ভাইদের তৈরি হতে বেশি সময় লাগলো না। আধ ঘন্টায় সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। কিন্তু যাকে নিয়ে এই ট্রিট তারই খবর নেই। এতক্ষণ ধরে কি এমন সাজগোজ করছে যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে? কোনো আয়োজিত অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে কখনো ভারী সাজ পোশাকে সাজতে দেখা যায়নি প্রাণেশাকে। যেখানে বাড়ির অন্য বোনেরা মেকআপ ও জামাকাপড় সিলেক্ট করা নিয়ে হইচই শুরু করে, সেখানে প্রাণেশা থাকে নির্বিকার। কোনো কিছু ধরাছোঁয়াতে যেমন থাকে না, তেমনই সাজগোজের ব্যাপারেও খুব একটা মাথা ঘামায় না। একদম শেষ মুহূর্তে বাড়িতে যা পড়ে তাই পরে হাজির হয়ে যায়। এই নিয়ে তাহমিনা আহমেদের দুঃখের শেষ নেই। মেয়ের জন্য প্রতি ঈদে তিনি শাড়ি, থ্রি পিস, জুয়েলারি কিনেন, অথচ প্রাণেশা সেসব পরে না। হাতে নিয়ে পছন্দ অপছন্দ কিছুই জানা না। নতুন কাপড় পেলে মুচকি হেসে সেগুলো তুলে রাখে আলমারিতে। যে মেয়ে সাজগোজ নিয়ে কোনো আগ্রহ নেই, আজ তার এত দেরি দেখে অধৈর্য হয়ে পড়েছে অনির্বাণ। এই জন্যই রেদনকে হুকুম করেছে একবার গিয়ে দেখে আসতে বোনেরাও তার বউয়ের তৈরি হওয়া আর কত দূর। ভাইয়ের আদেশ শুনে রেদন সবেমাত্র পা ফেলেছিল উপরে গিয়ে চেক করবে, তখনই নিজের রুমের দরজা খুলে সব বোনদের বের করে দিয়ে প্রাণেশার হাত ধরে তাকে খুব সাবধানে রুমের বাইরে এনে দাঁড় করালো রূপকথা। রেদন সঙ্গে সঙ্গে বলল, এই তো ভাবি চলে এসেছে। প্রাণেশা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হিলটা খুব বিরক্ত করছে তাকে, আঙ্গুলে ব্যথা পাচ্ছে। শাড়ি পরার ইচ্ছে ছিল না, কিন্তু রূপকথার আদুরে কথায় না পড়ে উপায়ও ছিল না। এই মানুষের কথা অগ্রাহ্য করার সাহস প্রাণেশার নেই।
বলেই অনুরোধ করা মাত্রই ঘাড় নেড়ে শাড়ি পরতে গিয়েছে। সব কাজে রূপকথাই তাকে সাহায্য করেছে। সাজগোজ কমপ্লিট করে এখন বাইরে এসে আবারও শেষে একবার প্রাণেশের সম্পূর্ণ সাজটা দেখছিল রূপকথা। দেখা শেষ হলে ভ্রু নাচিয়ে বলল, খুব তো বলতি, শাড়ি বলে তোকে দেখতে খারাপ লাগবে। কই, এখন তো মোটেও খারাপ লাগছে না, একদম বউ বউ লাগছে। মনে হচ্ছে জলজান্ত একটা পরী নেমে এসেছে ওই আনন্দপুরীতে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো প্রাণেশার। এইভাবে পচানোর মানে কি? সে অনভ্যস্ত হাতে শাড়ির এদিক ওদিক টানছিল। গতকালকে শাড়ি পরে কি যে অস্বস্তি হচ্ছিল তার। ভারী শাড়ি গায়ে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কি চারটিখানি কথা? যে পরে সেই জানে গরম কত প্রকার। এখনো ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছে। আবার মনে হচ্ছে শরীরের এখানে ওখানে সবখানে চুলকাচ্ছে। এটা ছিঁড়ে ফেলে যদি দৌড় দিতে পারতো তাহলে বোধহয় একটু স্বস্তি পেত, কিন্তু তা তো আর হওয়ার নয়। রূপকথার আদুরে কথার ফাঁকে কড়া আদেশ ও অভিমান মেশানো একটা কথাও ছিল। শাড়ি না পরলে তুই আমার সাথে আর কথা বলবি না। দুনিয়ার সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেও কষ্ট হবে না প্রাণেশার। কষ্ট হবে এই বিশ্বস্ত মানুষটা যদি তার উপর রাগ ও অভিমান পুষে রেখে দিন কাটায়। তাই তার আদেশ হোক কি অনুরোধ, কথা রাখলে খুবই সাদামাটা ডিজাইনের এই মেরুন রঙের শাড়িটা গায়ে জড়িয়েছে। মুখেও দিয়েছে দামি দামি প্রসাধনী। যদিও হালকা মেকআপ, তবু এই শাড়ি ও মেকআপ তার প্রচন্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এর মধ্যে আবার সবার অবাক করা দৃষ্টি দেখে কোন দিক দিয়ে পালানো যায় সেই পথ খুঁজছিল। দুর্ভাগ্য সেটাও আজ পেল না। কোনো দিকে ফাঁক নেই যে দিক দিয়ে সে আরামসে পালাতে পারবে। তার এত সব লজ্জা ও অস্বস্তিকে পাত্তা দিল না রূপকথা। মিটমিটে হাসি ঠোঁটে ঝুলিয়ে হাত ধরে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করলো। প্রাণেশা শুধু পারল না হাত ছাড়ে দৌড় দিতে। সবার সামনে দাঁড়ানোতে লজ্জা আরো ছেঁকে দিল প্রাণেশাকে। সে চোখ তুলে উপরের দিকে তাকাতেই পারল না। তবে না তাকিয়ে বুঝলো কেউ একজন দু চোখে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তাকে দেখে। আশ্চর্য, এমনটা কেন ভেবে পেল না প্রাণেশা। ঠোঁট কামড়ে নতমুখী দাঁড়িয়ে রইল সে। রূপকথা বলল, চাচিমা, শ্বাসটা কি ঠিক আছে? আর কিছু লাগবে? তাহমিনা আহমেদ মেয়ের সামনে এসে দু চোখ ভরে মেয়েকে দেখ। স্নেহের পরশে সম্পূর্ণ মুখ ছুঁয়ে কপালে আদর দিয়ে বললেন, এখন মনে হচ্ছে আমার মেয়েটা একদম স্বয়ংসম্পূর্ণ, কোনো ত্রুটি নেই। আমরা তো তোকে সবসময় এইভাবেই দেখতে চাই প্রাণ। এটুকু আদরে দু চোখ ভাসিয়ে কাঁদার কথা ছিল প্রাণেশার, কিন্তু সে কাঁদল না। দাঁতে দাঁত চেপে চোখের পানি কন্ট্রোল করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। মা চাচিরা আজ খুব প্রশংসা করছেন প্রাণেশার, রূপের, সাজের, সাজ পোশাকের সব কিছুর। শোনেও সেসব প্রশংসায় আজ আর মনের কোনো আবেগ জমা হলো না। সবকিছুই নিছক সময় ও পরিস্থিতির পরিবর্তন ভেবে মেনে নিল। সবাই যখন প্রাণেশাকে এই রূপে ও সাজে দেখে অবিরত প্রশংসা করছিলেন, বিরক্ত হয়ে রাফিয়ান বলে উঠল, সোনাপুকে তো 24 ঘন্টাই দেখো, আগে যা ছিল এখনো তাই আছে। খামোখা আটকে রেখে দেরি করাচ্ছ। মনে হচ্ছে রাত আজ এখানেই শেষ হবে। রাফিয়ানের গলার আওয়াজে অনির্বাণ নিজেও সহজ হলো। কতক্ষণ পর তার ঘোর কাটলো সেটা সে নিজেও বুঝলো না। শুধু অনুভব করলো তার সামনে থাকা দৃশ্য ও নারীটি যেন কোনো রূপকথার রাজ্যের রাজকন্যা। শাড়ি, গয়না, মেকআপ, খোপায় আবার নিজেদের বাগানের অলকানন্দা ফুল, সব মিলিয়ে প্রাণেশের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে মনের পর্দায় ধরা দিল। অথচ এর আগে কোনোদিন এই মেয়েকে সে এভাবে দেখেনি, এত মুগ্ধ হয়নি, এত শান্তি পায়নি। সবটাই কি তবে বৈধ সম্পর্কের ভারী ও দামি সিলমোহরের কারণে? ভেবে কোনো কূল পেল না অনির্বাণ। মুগ্ধতা কাটিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগলো তার। চশমা পড়লেও সে যেন ভুল ও অবিশ্বাস্য কিছু দেখে নিল আজকে। আর এই দেখাটাই তার মনকে টালমাটাল করে দিল। মেয়েলে পোশাক আশাকের যে একটা অদ্ভুত সৌন্দর্য গুণ আছে সেটা মন স্বীকার করতে বাধ্য হলো। না চাইতেও দৃষ্টি সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেরি হচ্ছে, তোরা গিয়ে গাড়িতে বস। আমি মনে হয় রুমে চাবিটা ফেলে এসেছি, এক্ষুনি ওটা নিয়ে আসছি। অনির্বাণের পালিয়ে যাওয়া আর কেউ বুঝতে না পারলো নাহিয়ান ঠিকই বুঝে নিল। গা দোলানো হাসিতে মুখ ভরে উঠলো তার। চেপে রাখতে চেয়েও পারলো না, হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, বউয়ের এই রূপ দেখে মেজ ভাই পালিয়েছে, এখন শুধু অজ্ঞান হওয়া বাকি। আশ্চর্যান্বিত মনোভাব নিয়ে সিঁড়ির দিকে তাকালো প্রাণেশা। তাকে কি দেখতে এতটাই খারাপ লাগছে যে এইভাবে সরে যেতে হলো? কেউ তার রূপের, গুণের ও মেধার প্রশংসা না করলেও যেমন কষ্ট হয় না, করলেও সেসব নিয়ে খুব একটা আনন্দ ফুর্তিও হয় না। তবে আজকের এই দৃশ্যটা খুবই চোখে লাগলো। ঠোঁট কামড়ে বলল, ভাবি, আমার মনে হয় শাড়িটা চেঞ্জ করে আসা উচিত। কেউ আমাকে দেখে বিব্রত বা বিরক্ত হোক, আমি সেটা চাই না। আসলেই গাড়ির চাবি পেলে এসেছিল অনির্বাণ। ওটা হাতে নিয়ে নিচে নামতে গিয়ে প্রাণেশার কথাগুলো কানে বাজলো। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নিয়ে আর একটা কথা বলবি তো এমন চড় দেব, আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত খসে পড়ে যাবে। যা পড়েছিস সেটাই যথেষ্ট। এখন চুপ করে গাড়িতে এসে বস। অনির্বাণ ড্রাইভ করছে, পাশে বসেছে নাহিয়ান। পিছনে বাকি সবকটা বসে বসে বকবক করছে। সবার মধ্যে নীরব শুধু প্রাণেশাই। না কোনো কথা শুনছে, না কোনো কথা উত্তর দিচ্ছে। মন খারাপ নাকি মন ভালো সেটাও বোঝার উপায় নেই। লুকিং গ্লাসে বেশ কয়েকবার প্রাণেশের মুখখানি দেখলো অনির্বাণ।
তখনও জানালার কাজ খুলে বাইরের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রাণেশা। বৈরী হাওয়ায় উঠছে তার সামনে ছোট ছোট চুল। খোপা করা থাকলেও ছোট ছোট চুলকে বেঁধে রাখা যায়নি, ওগুলো সামনের দিকেই ছিল। কপাল ও গাল ছুঁয়ে যাচ্ছে। আকাশ ফেটে ঝিরে ঝিরে বৃষ্টিও নেমেছে। হাত বাড়িয়ে সেই বৃষ্টি ছুঁয়ে দেখছে প্রাণেশা। বৃষ্টির স্পর্শ শুধু শরীর নয়, মন জুড়েও শীতল স্পর্শ ছুঁয়ে মনের সব অবসাদ দূর করে দিল। আচমকাই অনির্বাণ ধমকে উঠে বলল, হাত বাইরে বের করছিস কেন প্রাণ? সঙ্গে সঙ্গে ডান হাতটা ভেতরে নিয়ে কাজ তুলে দিল প্রাণেশা। ভয়ে নয়, অন্য মনস্কতার কারণে। খুব করে খেয়াল করছে বিয়ের রাত থেকে অনির্বাণ তাকে ভাই বোনের সামনে অথবা একা পেলে প্রাণ ডাকছে, নয়তো আগে প্রাণেশা ডাকতো। প্রথম যখন এই কথা শুনে হৃৎপিণ্ড ধরফুটে উঠছিল, এখনো তাই হলো। আজ কেন যেন তার কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না, তাই শান্ত হয়ে সিটে হেলান দিয়ে চুপ করে রইল। অন্য সময় হলে এই ধমকে তোয়াক্কা করতো না সে, ঠিকই এর পাল্টা জবাব দিত। অনির্বাণ নিজেও যেন প্রাণেশাকে এত শান্তশিষ্ট মেজাজে মেনে নিতে পারল না। ঘাড় ফিরে পিছনে তাকিয়ে বলল, শরীর খারাপ? ঝটপট দুদিকে মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ আরো কিছু বলতে চেয়েও থেমে গেল। শহরের নামি দামি রেস্টুরেন্টে এসে পৌঁছেছে ওরা। পার্কিং প্লেসে গাড়ি থামিয়ে ডোর খুলে একে একে সবাইকে নামালো। সব কাজিনেরা এলেও আসেনি রূপকথা। আরিয়ানও তাদের ছোট্ট রাজকন্যা। বড় ভাই এখনো অফিসে, আর ভাবি তাকে ছেড়ে বাড়ির বাইরে পাওয়া ফেলবে না। অগত্যা 3টে মানুষকে ফেলে বাকি 3 নিয়ে আসতে হলো। গাড়ি থামার সাথে সাথে ওরা সবাই ছুটে বের হলো। নাহিয়ান সবাইকে ধরে ধরে রেস্টুরেন্টের ভেতরে গেল। সবাই নেমে চলে গেল। নামতে গিয়ে বিপদে পড়লো প্রাণেশা। হিলের সাথে শাড়িটা আটকে গেল। সেটা খুলতে গেলে দামি শাড়িটা সামান্য ছিঁড়ে গেল। অনির্বাণ বলল, একটা শাড়ি কি করে সামলাতে হয় তাও জানিস না? প্রাণেশা রাগত্ব স্বরে বলল, না জানি না। কেন? কোনো সমস্যা? সবাইকে সবকিছু জানতে হবে কেন? রাগ করছিস কেন? আমি এত কিছু মিন করে বলিনি, এমনি বলেছি। এক পা বাইরে দিয়ে শাড়ির প্রতিটা ভাঁজ ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামতে যেতেই হাত বাড়িয়ে দিল অনির্বাণ। তার কেন যেন মনে হলো এই মেয়ে পা ফেলতে গেলে পড়ে যাবে। হলো তাই। রাগ দেখি অনির্বাণের হাত ধরেনি প্রাণেশা। তাতেই নিচে পা দেওয়া মাত্রই পায়ে মোচড় খেলো। বিরক্তিতে পায়ের জুতো খুলে ডাস্টবিনে ফেলে এলো। হিল ফেলে দিয়ে শান্তি পেল সে। গাড়িতে থাকা নিজের ব্যাকপ্যাক টেনে এনে ভেতরে থাকা লেডিস শু বের করে সেটা পায়ে দিল। শাড়ির সাথে শু ঠিকঠাক মানালো কিনা কে জানে। সেই হিসেবে মিলাতে গেল না অনির্বাণ। বিস্মিত দৃষ্টি নিয়ে বলল, জুতা ফেলে দিলি কেন? প্রাণেশা সহাস্যে বলল, যা আমার জন্য নয় আমি তা পড়ি না। ও আচ্ছা, চল এভাবেই ঠিক আছে, হিল পরার দরকার নেই। বাই দা ওয়ে, তোকে শাড়িতে অনেক প্রিটি লাগছে। খোঁচা দিল নাকি প্রশংসা করলো সেসব ভেবে দেখলো না প্রাণেশা। চোখ পাকিয়ে বলল, তাই? ইয়াপ। মুচকি হেসে এই শব্দটা উচ্চারণ করে নিজের চুলে ব্যাক ব্রাশ করতে করতে রেস্টুরেন্টের সিঁড়ির দিকে হাঁটতে লাগলো অনির্বাণ। পাশে তাকিয়ে দেখলো প্রাণেশা আশেপাশে নেই। চমক তো বটেই, সেই সাথে ভয়ও পেল। পিছনে ফিরতে আরো বেশি চমক পেল। প্রাণেশা গাড়ির ভেতরে দৌড়ে এসে জানালায় টোকা দিয়ে বলল, আবার গাড়িতে কেন? কিছু নিতে ভুলে গিয়েছিস? গাড়ির কাজ খুলে দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা। শাড়ি দেখিয়ে বলল, এটা চেঞ্জ করতে এসেছি। অনির্বাণ আটকে উঠলো। মুখটা তার হা হয়ে গেল। বলল, তুই গাড়ির ভেতরে কাপড় চেঞ্জ করবি? হ্যাঁ তো? ছি, কমন সেন্স বলে যে কিছু একটা আছে সেটাও তোর মধ্যে নেই। প্রাণেশা এত কথা কানে নিল না। শাড়িটা তাকে জ্বালিয়ে মারছে, এর মধ্যে হিলে তার পায়ের আঙুল ছিলে গেছে। এত সাজগোজ ও পরিপাটি তাকে থাকতে হবে না। সে যেমন চলে অভ্যস্ত, যেভাবে শান্তি ও স্বস্তি, সেভাবে নিজেকে আবিষ্কার করতে গিয়ে ফটাফট শাড়ি ব্লাউজ খুলতে যাচ্ছিল। এর মধ্যেই অনির্বাণ পরিমরি করে চেঁচিয়ে উঠে বলল, এই সাবধানে, জ্যান্ত একটা পুরুষ মানুষ তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই একটু তো লাজ লজ্জা নিজের মধ্যে রাখ। এত নির্লজ্জ হলে চলে? প্রাণেশা খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে পরনের কাপড় চোপড় খুলে ভেতরে থাকা নীলাভ সবুজ রঙের লম্বা সাইজের ফুল হাতা লেডিস টি শার্ট ও নেভি ব্লু রঙের জিন্স দেখে বলল, আমারও একদমই লজ্জা শরম নেই। ওসব কেমন করে আসে, কিভাবে আসে, কতটা আসে সেটাও আমি জানি না। আমি শুধু নির্ভেজাল জামা কাপড় পরতে পছন্দ করি। বলতে বলতে খোপায় গুজে রাখা ফুল ও গয়নাকাটি সব খুলে ফেলো প্রাণেশা। ব্যাগে থাকা ভেজা টিস্যু ও পানের বোতল বের করে গাড়িতে বসে মুখে সব প্রসাধনী তুলে নিয়ে ডোর খুলে বাইরে এসে অনির্বাণের সামনে দাঁড়িয়ে বুকের কাছে 2 হাত আড়াআড়িভাবে বেঁধে গাড়িতে হেলান দিয়ে বলল, এখন প্রিটি লাগছে। মঙ্গল গ্রহে থাকা এলিয়েন নামক প্রাণী দেখলেও এতটা অবাক অনির্বাণ হতো না যতটা অবাক হলো প্রাণেশার এসব উদ্ভট কাজকর্ম দেখে। সে বিশ্বাসই করতে পারলো না এই মেয়ে শাড়ির নিচে টি শার্ট ও জেগিংস পরে এতক্ষণ গাড়িতে বসেছিল কিভাবে। গরম লাগেনি? চোখ দুটো তার গোল গোল হয়ে রইল। কোনো মতে উচ্চারণ করলো, মানে কি এসবের? শাড়ির নিচে এসব কেন? শাড়ি যদি ভালোই লাগে না তাহলে ওটা গায়ে জড়িয়েছিলি কেন? প্রাণেশা সবকটা দাঁত বের করে হেসে হেসে বলল, ভাবির কথা রাখতে। অনির্বাণ অভিমানী কণ্ঠে বলল, শুধু ভাবির কথায়? আর কারো না? আর কার কথা রাখবো? আর কে আছে যে আমাকে বোঝে, আমার জন্য ভাবে, আমার নিঃসঙ্গ ও কষ্টকর মুহূর্তে আমাকে সময় দেয়, সাপোর্ট দেয়? আছে এমন কেউ? নেই, কেউ নেই।
অনির্বাণকে ভাবনারত অবস্থায় রেখে প্রাণেশা রেস্টুরেন্টের ভেতরে পা রেখেই ভয়ানক পর্যায়ে রেগে গেল। এত রাগ যে তার দুটো হাত মুঠোবন্দি হয়ে গেল। মুঠোবন্দি হাত নিয়ে প্রায় ছুটে গিয়ে অচেনা ছেলেটার মুখের একপাশে ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ল দূরে। ভীতিগ্রস্ত মন নিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়ল আয়শা। মুহূর্তেই জড়িয়ে ধরল মাইশাকে। দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। আর প্রাণেশার সামনে পড়ে থাকা ইতরটাকে সাইজ করতে কলার ধরে টেনে তুলে বলল, বলতার বাসায় ঢিল ছুঁড়েছিস, কামড় তো তোকে খেতে হবে চান্দু। একবার কামড় খেলে বুঝবি মেয়েদের গায়ে হাত দেওয়া হাত ঠিক কতক্ষণ বলতার বিষ থাকে। সবাইকে নিরাপদ জায়গায় বসে ওয়াশরুমে গিয়েছিল নাহিয়ান। পিচ্ছি দুটো দুষ্টমি করছিল। সেই দুষ্টমি সামালতে ছিল রাফিয়ান। আর রেদওয়ান গিয়েছিল কয়েকটা পোজ দিতে যেন ফেসবুকে ছবি আপলোড দিতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে ভাই বোনের সামনে আসতে আসতে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে এখানে। দৃশ্য দেখে দ্রুতই ছুটে এলো নাহিয়ান। বলল, কি হয়েছে প্রণেশা? এটা পাবলিক প্লেস, এখানে কেউ মারামারি করে? ঘটনা কি ঘটেছে সেটা আগে বল। মেয়ে দুটোকে দেখে ইতর শ্রেণীর বজ্রবেশী অমানুষের সুযোগ নিচ্ছিল সবে। কেবলই আয়সার পিছনে স্মুথলি নিজের লালসার হাতটা ছুঁয়েছিল মাত্র সেটাই নজরে পড়ে গিয়েছিল প্রাণেশার। ফলাফল যা হওয়ার তাই হলো। রেগে গিয়ে স্থান কাল পরিস্থিতি সব ভুলে গিয়ে ছেলেটাকে কয়েকটা দিয়ে ঠান্ডা হলো। হুলস্থুল দেখে মানুষ জড়ো হলো মুহূর্তে। অনির্বাণে দৌড়ের ওপর ভিতরে প্রবেশ করলো। নাহিনের প্রশ্নের উত্তরে প্রাণেশা বলল, ও আয়শার গায়ে হাত দিয়েছে, এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর, ইতরটাকে জেলে ভরে দে। ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে যারা দৃশ্যটা দেখেছে তারা সাক্ষী দিল। যা সত্যি তাই বলল। অনির্বাণ সব কথা রিসেপশনে জানালে কর্তৃপক্ষই ব্যবস্থা নিল। প্রাণেশের এই ধরনের কাজগুলোই তার বাবা মায়ের পছন্দ নয়। অন্য মেয়ে হলে এই দৃশ্য হজম করে সম্মান বাঁচাতে মুখ লুকিয়ে এখান থেকে চলে যেত। কিন্তু প্রাণেশা বলে দৃশ্যটা উল্টো হয়। এই দৃশ্যগুলো দেখলে নিজে যে মেয়ে ও পুরুষের তুলনায় যথেষ্ট দুর্বল এইটুকু ভুলে গিয়ে প্রতিবাদী হয়ে ওঠে। আশ্চর্যজনকভাবে অনির্বাণ আজ আবিষ্কার করলো 10 জনের মধ্যে একজন যদি এরকম না হয় সময় মতো অন্যায়ের প্রতিবাদ হবে না। এখানে তো কত পুরুষ ছিল, তাদের ভাইয়েরাও ছিল, কেউ দেখেনি দৃশ্যটা, দেখলেও প্রতিবাদ করেনি। অথচ তার বউ সবকিছু দেখে ফেললো, সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রতিবাদও করলো। পুরো ভাবনাটা যতখানি আনন্দ দিল তার চেয়ে বেশি স্বস্তি, শান্তি ও সুখ দিল। কতক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে ধীর অথচ স্পষ্ট স্বরে বলল, যে কাজ আমার করার কথা সেটা তুই করলি, তাও আবার এতগুলো মানুষের সামনে। এর জন্য অবশ্যই আমার পক্ষ থেকে তোর একটা স্পেশাল গিফট পাওনা রইল, যাওয়ার আগে দিয়ে যাব, হবে না? একটা সময় গিফট নিয়ে খুব বেশি আগ্রহী ছিল প্রাণেশা। সময়ের সাথে সাথে সেই আগ্রহ মন থেকে উবে গেছে। কেউ খুশি হয়ে দিলে সেটা খুব যত্নে তুলে রেখে দেয়, পছন্দ হোক অথবা না। মুখ ফুটে মনের ভাব প্রকাশ করবে না। বহুদিন পর অনির্বাণের কথা শুনে ঠোঁটে চাপা হাসি ফুটে তুলে প্রাণেশা বলল, কে বলল আমি গিফটের আশায় এই কাজটা করেছি? আমার কোনো গিফট লাগবে না, খামোখা টাকা খরচ করো না। অনির্বাণ এত কথা কানে না নিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে সেটা সাদরে গ্রহণ করতে হয়, স্টুপিড, ফিরিয়ে দিতে হয় না। এখনো এই বোধটুকু জাগার বয়স হয়নি তোর? ওসব আমার মধ্যে ছিল নাকি কোনো কালে? প্রাণেশার এই তেরামি শুনে ফুস করে নিঃশ্বাস ফেলে অনির্বাণ বলল, কবে হবে? না হলে কি আসে যায়, একটু অবুঝ থাকা ভালো নয় কি? সময় থেমে থাকে না প্রাণ। একটা সময় বয়স বাড়বে, চুল পেকে যাবে, বাচ্চা কাচ্চা থেকে নাতি নাতনিও আসবে। তারা যদি জানে তাদের নানি অথবা দাদি সেই কৈশোরের মতো অবুঝ, কি ভাববে? অনির্বাণের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে বড় বড় চোখে চেয়ে থেকে প্রাণেশা বলল, বাবা, আমাকে নিয়ে তুমি এইসব স্বপ্ন দেখো? ও মা, দেখবো না কেন? বউ না তুই আমার? বউকে নিয়ে এমন আরও কত শত স্বপ্ন আছে। সময়ের সাথে সাথে সব স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। প্রাণেশা মুখ ভেঙচিয়ে বলল, কোচো হবে, তোমার সাথে থাকলে তো আমি। তুইও থাকবি, তোর ঘাড়ও থাকবে। বললেই হলো, জোর করবে নাকি তুমি? অনির্বাণ চওড়া হাসি দিয়ে বলল, না, যে গিফটটা দেব এরপর তুই নিজেই বলবি আমাকে ছেড়ে যেও না অনি। শক্ত চোখে চেয়ে টি শার্টের হাত গুটিয়ে কোণের কাছে আটকে রেখে এক পা দুপা করে অনির্বাণের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ভয় দেখাতে চাইল প্রাণেশা, ঘাবড়ে দিতে চাইল। কিন্তু অনির্বাণ অনড়, তার ঠোঁটের কোণে শয়তানি হাসি। প্রাণেশা সেই হাসি দেখেও দমে গেল না, একদম কাছে গিয়ে বলল, মরার শখ জাগলে সিলিং ফ্যানে ঝুলবো, তা তোমার গলায় ঝুলবো না, বুঝেছো? অনির্বাণ এই কথাকে পাত্তা না দেওয়ার ভান ধরে কাঁদ নাচিয়ে বলল, ঝোলাঝুলি আর বাকি রাখলি কই সোনা? অলরেডি ঝুলে আছিস। দাঁত কিরমির করে প্রাণেশা বলল, কি বললে তুমি? আমি তোমার গলায় ঝুলেছি? তোমার মতো ঝোগরুটের গলায় যে ঝুলবে সে পাগল, তার 14 গোষ্ঠী সবাই পাগল। কথাটা কিন্তু ঘুরে ফিরে তোর দিকেই যাচ্ছে।
ওদের এই অকারণ কথা কাটাকাটি আরো দীর্ঘক্ষণ চলতো, কিন্তু খাবার চলে আসার কারণে কেউ আর কথা বাড়ানোর সুযোগ পেল না। মাইশা প্রায় টেনে এনে প্রাণীটাকে চেয়ারে বসে বলল, বাচ্চা কাচ্চা নাতি নাতি নিয়ে প্ল্যান পরে করো, আগে এখানকার ঝামেলা শেষ করো। চারপাশের পরিস্থিতি খেয়াল করে মেজাজের ওঠানামাকে সামনে নিল প্রাণেশা। চেয়ারে বসে বড় বড় করে শ্বাস টেনে প্রথমে একটু শান্ত হওয়ার চেষ্টা করলো। এরপর আস্তে ধীরে পাশে বসে থাকা রামিসার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি খাবি? রামিসা ও রাদিন আইসক্রিম পছন্দ করে বেশি। কাচ্চির সাথে সবার পছন্দের স্যুপ, জুস ও বাচ্চাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়েছিল নাহিয়ান। সবার প্লেটে সেই নিজেই কাচ্চি তুলে দিল। প্রাণেশা বলল, তোরা শুরু কর, আমি ওকে খাওয়াচ্ছি। টেবিলে থাকা ন্যাপকিন তুলে রামিসার পায়ের উপর রেখে ন্যাককারচিফ গলায় ঝুলিয়ে চামচের সাহায্যে অল্প স্বল্প কাচ্চি বোনের মুখে তুলে দিল প্রাণেশা। যত রাগ দেখাক, বকাবকি করুক, দিন শেষে ওদেরকে নিজের আত্মারও আপন ভেবে যত্ন নেয় সে। তখন বাচ্চা দুটো শাসনের দিক ভুলে গিয়ে আদরটাকে উপভোগ করে বেশি। খেতে খেতে মাথা দুলিয়ে কিছু একটু গল্প করছিল রামেশা। প্রাণেশা শুনছিল আর হাসছিল। বাকিরা সবাই খাওয়া শুরু করলো। অনির্বাণ চুপ হয়ে বসে দুজনকে দেখছিল। পরপর কয়েকটা দৃশ্য আজকে তার চোখে বারবার মুগ্ধতা এনে দিচ্ছে। অথচ এই প্রাণেশাকে দেখে কোনোদিন মনে হয়নি তার মধ্যে কিছু গুণ আছে, যেটুকু একটা মানুষকে প্রবলভাবে টানতে পারে। সবসময় মেয়েদের মধ্যে মেয়েলি গুণাবলী খুঁজে অভ্যস্ত হওয়া মানুষও হুট করে যদি মনের চোখ দিয়ে প্রাণেশাকে দেখে, বিস্ময়ের সাথে সাথে মুগ্ধতা এসে ভর করবে চোখে। যেমনটা আজ তার মনে হচ্ছে। নিজের বৈধ স্ত্রী বলে হয়তো একটু বেশি দেখছিল সে। দেখতে দেখতে আবিষ্কার করলো তখনকার তুলনায় প্রাণেশা এখন যথেষ্ট প্রাণবন্ত। কিছুক্ষণ আগেও যে মেয়ে মন খারাপ ও গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল, এখন সে শান্ত, চটপটে ও ফুরফুরে মেজাজে আছে। আর এসব ভাবনায় তার মনে অনেক প্রশ্নের জন্ম দিল। উত্তর খুঁজতে গিয়ে আবিষ্কার করলো সব মানুষের নির্দিষ্ট একটা কমফোর্ট জোন আছে। চলাফেরা, ব্যবহার ও নিজেকে মেলে ধরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটুকুকে ব্যবহার করে একটা মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পছন্দ করে। এই বৈশিষ্ট্যের বাইরে ব্যক্তি চলে গেলে যেমন তার মনের পরিবর্তন ঘটে, তেমনই মেজাজেও পরিবর্তন চলে আসে। প্রাণেশের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। এখন সে নিজের স্বরূপে আছে বলেই তাকে এত স্নিগ্ধ ও শান্ত লাগছে। আর এটুকুই তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব। সব ভাবনাতে থামিয়ে সে ছুরি দিয়ে কাচ্চির উপরে থাকা মাংসের পিস অল্প কেটে চামচের সাহায্যে সেটা মুখে তুলে মুচকি হেসে বলল, ওকে না খাইয়ে আমাকে খাওয়ালেও তো পারিস, সওয়াব হবে। সঙ্গে সঙ্গে হাতে থাকা ছুরিটা হাত দিয়ে ঘুরিয়ে প্রাণেশা বলল, এটা দেখেছো? অনির্বাণ একই মেজাজে বলল, হ্যাঁ দেখেছি। একদম গলায় বসাবো। ক্ষতি তোরই হবে। নাতি নাতনি আসার আগেই দাদাভাই অক্কা পাবে। সেটাই ভালো হবে। তুই যে বিধবা হয়ে যাবি তার বেলা আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। না ভাবলে চলে, একটা মাত্র বউ আমার। প্রাণেশা বিরক্ত হলো। সুযোগ পেলে বউ বউ করছে, কেমনটা লাগে? দাঁতে দাঁত চেপে বলল, বারবার বউ ডাকবে না, শুনলে মেজাজ খারাপ হয়। যখন তখন যে কোনো কিছু নিয়ে এদের মধ্যে তর্ক শুরু হলে সেই তর্ক আর থামাতে চায় না। ভাই বোন এটা খুব ভালো জানেন। ওদের থামাতে রাফিয়ান বলল, দুলা ভাই, খাবার মুখে নিয়ে আর একটা কথা যদি বলেছ। কি বলবে ভেবে পেল না রাফিয়ান। অনির্বাণ বলল, কি করবি রে শালা? শালা? রাফিয়ান ভাবলো গালি দিয়েছে। শব্দটা উচ্চারণ করেই থেমে গেল। আয়শা, মাইশা ও নাহিয়ান মিটমিটিয়ে হাসছে। নিজের পাতা ফাঁদে নিজে পড়ে রাফিয়ান বুঝলো শালা দোলাভাই চক্করটা খুব একটা সুবিধা নয়। এই শালা শব্দটা বেশিরভাগ সময় আমজনতা গালি হিসেবে ব্যবহার করে। নিশ্চুপে যখন এসবই ভাবছিল, তাকে জব্দ করতে অনির্বাণ আবারও বলল, কি ব্যাপার শালা বাবু, মুখটা বাংলার 5 হয়ে গেল কেন? কাচ্ছি ভালো হয়নি? আরেক প্লেট দেই। বাড়িতেও নিয়ে যাব আগামী 1 সপ্তাহ দিন, 3 বেলা দুলাভাই জপে জপে। তুই শুধু এই কাচ্চি খাবি, পারবি না? দুলাভাই ডাকটা যেমন তেমন, শালা ডাক খুবই অস্বস্তিকর। এই ডাক শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়াতে দ্বিতীয় কোনো কথা বলল না রাফিয়ান। মুখ নামে চুপচাপ কাচ্চি খাওয়ায় মনোযোগ দিল। আশ্চর্য, শালা ডাক শুনে তার মেজাজ এত খারাপ হচ্ছে কেন? রাত 11টায় বাড়ি ফেরার পর প্রাণেশাকে ঘরোয়া পোশাকে দেখে বাড়ির সবাই যার পর নাই হতাশ, কণ্ঠে আফসোস ও দুঃখ। মেয়েটার মানুষ হলো না। সবার এত কথার মধ্যে রূপকথার ঠোঁটে স্বস্তি হাসে। অনির্বাণের ইচ্ছে শুনেই শাড়ি পরার জন্য জোর করেছিল সে, কিন্তু সে জানতো দিন শেষে প্রাণেশা যে পোশাকে কমফোর্টেবল সেটা পরে স্বস্তি খুঁজতে চাইবে। এজন্যই টি শার্ট ও জেগিংসের উপরে সেফটি পিন দিয়ে ফিটিং করে শাড়ি পরিয়ে দিয়েছিল সে। দল বেঁধে সবাই যখন ঘরে প্রবেশ করে যে যার রুমে চলে গেল, তখন প্রাণেশাও সবাইকে এক নজর দেখে ধীর গতিতে ঘুমন্ত রামিসাকে কোলে নিয়ে ছোট চাচুর ঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসে 4 ভাই গল্প জমিয়েছিলেন। প্রাণেশার বাবা শেখ সামিউল আলম ঘরে ফিরে শুনছিলেন মেয়ে শাড়ি পরে বাইরে গিয়েছে, তাও আবার অনির্বাণের ইচ্ছেতে। স্বস্তি পেয়েছিলেন। এখন মেয়েকে এই পোশাকে দেখে রাগান্বিত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বললেন, তুই কি সবসময় এমনই থাকবি? বাড়ির কারো কথা, কারো ইচ্ছের মূল্য দিবি না? কারো কথার কোনো দাম নেই কেন তোর কাছে? এটা কি ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন প্রেরণা?
সিঁড়িতে পা রেখে ওখানে দাঁড়িয়ে গেল প্রাণেশা। পিছন ফিরে বাবার দিকে তাকিয়ে বলল, এটা উশৃঙ্খল জীবনযাপন। সুশৃঙ্খল জীবনযাপন কিভাবে হয় জানো তুমি? পারো তো শুধু দাম্ভিকতা ও গায়ের জোর দেখাতে, স্ত্রীর শরীরে আঘাত করতে। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, তার কাছ থেকে সুশৃঙ্খল জীবনযাপন কিভাবে শিখবো? সামিউল আলম প্রচন্ড রেগে গিয়ে সোফা ছেড়ে মেয়ের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে শক্ত কণ্ঠে বললেন, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছিস, ঠ্যাং ভেঙে ঘরে বন্দি করে রাখবো। এরপরই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখেছো ভাইজান, আদর দিয়ে মাথায় তোলার পরিণাম কি? প্রাণেশাও দমে গেল না, মুখের ওপর বলল, মিথ্যে বলো না বাবা। আদর অন্য সবার বেলায় থাকলেও আমার বেলায় অত্যাচার ছিল। যা কিছু আমি পারি না, যা কিছু আমি চাই না, সবটাই তুমি আমার উপর চাপিয়ে দিয়েছো। তবুও তোমাদের মন রক্ষা করে চলতে গিয়ে আমার নিজের ইচ্ছা স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলেছি, তাও তুমি খুশি হওনি? শাফিউল আলম ভাইয়ের রাগ ও মেজাজে ভীষণ বিরক্ত। অতিরিক্ত আদর ও শাসন কখনোই ভালো ফল বয়ে আনে না। আদর শাসন নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে ছোটটা বকে যায়। তিনি বাবা মেয়ের মাঝখানে প্রবেশ করতে চাইছিলেন না, শুধু দূর থেকে বললেন, তোকে অনেকবার বলেছি সন্তানদের সাথে এমন ব্যবহার করিস না। আদর দিয়ে বোঝালে যে কথা ওরা মেনে নিবে, সেটা তুই চর থাপ্পড় মেরে করাতে চাস। মেয়ে বড় হয়েছে, বিয়েও হয়েছে, এখন আর তাকে এভাবে শাসন করার প্রয়োজন দেখছি না। যদি ওর চলাফেরা নিয়ে কারো কিছু বলার থাকে, সেটা উনি বলবে, আর কেউ না। বাবা যে গুটি কেন তার দিকে দিলেন। প্রথমে সেটা না বুঝলো বাবা মেয়ের এই তর্কাতর্কি শেষ পর্যন্ত তাহমিনা আহমেদের জন্য বিপজ্জনক হতে পারে। এইটুকু কেউ না বললো বাবার নিশ্চুপ ও শান্ত শীতল চাহনি দেখিয়ে বুঝে নিল অনির্বাণ। খাবারের প্যাকেটগুলো টেবিলে রেখে মেজো চাচু সামিউল আলমের সামনে রেখে বলল, তুমি ওকে কিছু বলো না চাচ্চু, ও যদি এভাবে থেকে স্বস্তি পায় থাকতে দাও। জোর করে তো অনেক কিছুই করলে, লাভ তো কিছুই হলো না, উল্টে ক্ষতি হলো। ও যেমন আছে তেমন থাকুক। সামিউল আলম মেজাজে কণ্ঠে বললেন, ওর এই আচরণ চলাফেরা তোর কাছে স্বাভাবিক লাগছে? যেখানে সেখানে মারামারি করে, শার্ট প্যান্ট পরে ঘোরাঘুরি করে, বড়দের মুখে মুখে তর্ক করে, যেমন খুশি তেমন চলে। এভাবে তো জীবন চলে না, তাই না? কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করাটা অন্যায় চাচ্চু। প্রতিটা মানুষ যেমন আলাদা, তাদের পছন্দ অপছন্দ ও ইচ্ছেগুলো আলাদা। তবুও তুমি ওকে ভালো রেজাল্ট ও প্লাস টেনে আনার চেষ্টায় প্রতি ক্লাসে টপে থাকার জন্য যে টর্চার করেছো, সেসব ওর জন্য বাড়াবাড়ি হয়ে গেছে। মেধা সবার সমান নয়, সবাই ভালো রেজাল্ট করতে পারে না। সামিউল আলম একইভাবে বললেন, তুই আমাকে এসব উল্টাপাল্টা লজিক দেখাবি না। এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূর হতে বল। বাড়ির সবকটাই মানুষ হয়েছে, শুধু ও হলো অমানুষ। চাচ্চু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমাকে মেজাজ দেখাবি না, এখনো সময় আছে, ওকে বোঝা। মেয়ে হয়ে জন্মেছে, মেয়ে হয়েই থাকুক। বাহাদুরি সব জায়গায় খাটে না। যদি অন্য সবার মতো শান্তশিষ্ট জীবনে ফিরে না আসে, আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিব। অনির্বাণ মেজাজ ধরে রাখতে না পেরে সমানতালে চেঁচিয়ে বলল, এই বাড়ি তোমার একার নয় চাচ্চু, এখানে আরও 3 জন পুরুষ আছে, তাদের ভাগ আছে, সন্তানদেরও ভাগ আছে। সেই হিসেবে এই বাড়িটাও আমার। আর আমার বাড়িতে আমার স্ত্রী থাকবে কিনা সেই সিদ্ধান্ত শুধু আমার, তোমার নয়। দ্বিতীয়বার যদি এই কথা বলেছ, তাহলে বাবাকে বলবো মাঝখানে প্রাচীর তুলে দিয়ে প্রত্যেকের সংসার আলাদা করে দিতে। এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল আরিয়ান, তাই এত সব কথার ভিড়ে সে আসতে চায়নি। এখন ছোট্ট আরশি ঘুমানোর পর চেঁচামেচি সহ্য করতে না পেরে রুমের বাইরে এলো সে। নিচে নামতে নামতে বলল, তুই তোর রুমে যাওনি? আমি চাচ্চুর সাথে কথা বলছি। ঝামেলা শুরু হয় একটা বিষয় নিয়ে, তার নয় অন্যদিকে। মাঝে মধ্যেই এমন হয়। সব পরিস্থিতি সুন্দর মতো সামাল দেয় আরিয়ান। সামিউল আলম তার এই বড় ভাতিজার কথা একটু বেশি শুনেন। যেমন বুদ্ধিমান তেমন শিক্ষা দীক্ষা। প্রতি ক্লাসে রীতিমতো টপার ছিল সে। এই কারণে প্রতি বছর তিনি নিজে রেজাল্টের পরপর ভাতিজাকে সঙ্গে গিয়ে মার্কেটে নিয়ে গিয়ে তার চাহিদা অনুযায়ী গিফট কিনে দিতেন। শুধু আরিয়ান নয়, বাকিদের ক্ষেত্রেও এই নিয়ম ছিল। টপ রেজাল্ট সবার হলেও পিছিয়ে থাকতো প্রাণেশা। প্রতি বছর সবাই যখন দারুণ দারুণ গিফট পেত, পছন্দের কম্পিউটার, ভিডিও গেম, ল্যাপটপ, মোবাইল ফোন সহ আরো অনেক দামি দামি উপহার পেত, তখন ঘরের এক কোণে শূন্য হাতে বসে থেকে শুধু চোখের পানি ফেলতো প্রাণেশা। এই একটা গিফটের জন্য প্রতি বছর গাদার খাটুনি কেটেছে সে। এই স্কুল থেকে ওই স্কুল, এই টিচার থেকে ওই টিচার, এই বান্ধবী থেকে ওই বান্ধবী, এরকম করতে করতে কাছের দূরের সবাইকে সে হারিয়ে ফেলেছে। সামিউল আলম সবসময় বেটার অপশন খুঁজে খুঁজে মেয়েকে অধিক মাত্রা অত্যাচার করেছেন। যখন যে স্কুলে মন বসে যেত, তখনই তিনি ট্রান্সফার করে অন্যত্র সরিয়ে নিতেন। শহরের নামি দামি এমন কোনো স্কুল কলেজ বাকি নেই যেখানে টপ রেজাল্টের আশা ছোটাছুটি করেনি প্রাণেশা। ছুটতে ছুটতে একসময় সে হাল ছেড়ে দিয়ে নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।
সে মেনে নিয়েছে তাকে দিয়ে টপ রেজাল্ট হবে না। সবার টপ রেজাল্ট ও গিফট দেখে সে যখন আবদারের সুরে বাবাকে বলতো, আমাকেও একটা গিফট দাও না বাবা। সামিউল আলম তখন বলতেন, যেদিন টপ রেজাল্ট করবি সেদিন তুইও পাবি। প্রাণেশে এভাবেই আশায় দিন কাটাতো, টপ রেজাল্টের চেষ্টা করতো। কিন্তু যত চেষ্টা ও জোরাজুরি থাকুক না কেন, মেধার যদি সঠিক বিকাশ না থাকে টপ রেজাল্ট হবে কি করে? সে যে একটা গাথি অকর্মা এটা সে বুঝে নিল, মেনেও নিল। মেনে নেওয়ার পর গিফট নিয়ে কোনোদিন কোনো চাওয়াকে কারো প্রকাশ করেনি। দাঙ্গা হাঙ্গামা অশান্তি ভালো লাগে না এইবারের কারো। সবাই মিলেমিশে হেসে খেলে দিন কাটিয়ে দিতে চায়। এত সব কথা ও তর্ক বিতর্কের ইতি টানতে আরিয়ান নিজে মেজো চাচুর হাত ধরে বাবা ও বাকি দুই চাচুদের পাশে বসিয়ে নিজের মতো করে বোঝাতে লাগলো। আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না, এটা নিশ্চিত, কারণ আরিয়ান এসেছে। এখন সব ঠান্ডা হয়ে যাবে। প্রাণেশে ততক্ষণে বোনকে কোলে নিয়ে সরে পড়েছে। মেজাজ ঠান্ডা করতে ফ্রেশ হয়ে বিছানায় পিঠ ঠেকাতে লাফ দিয়ে বিছানা ছাড়লো অনির্বাণ। একটা গন্ধ নাকে এসে লাগলো। সঙ্গে সঙ্গে চাদর তুলে দেখলো তার তোষকের মাঝখানে অনেকাংশে ভিজা, সেখান থেকেই গন্ধ আসছে। সে চাদর সরিয়ে ওয়াশরুমে রেখে আবারও হাত মুখ ধুয়ে দরজার কাছে গিয়ে মাকে ডাকলো। তার মা জুহরা খানম ছেলের সামনে এসে বললেন, কি হয়েছে, ডাকছিস কেন? অনির্বাণ বলল, আরশি আমার রুমে এসেছিল। জোহরা খানম জিব্বায় কামড় দিয়ে বললেন, তোকে বলতে ভুলেছিলাম, তোরা যাওয়ার পর ও যখন সারা ঘর জুড়ে ছোটাছুটি করছিল, এক ফাঁকে তোর বিছানে এসে নাচানাচি করছিল, তখনই 12টা বাজিয়ে দিয়েছে। মায়ের বলার ধরনে হেসে ফেলল অনির্বাণ, বলল, ও আচ্ছা, তুমি দরজা আটকে দাও, আমি গেস্ট রুমে যাচ্ছি। ইন্না নিল্লাহ, গেস্ট রুমে থাকবি কেন? আজকের জন্য প্রাণেশার রুমে যা, কাল আমি তোষক শোকানোর ব্যবস্থা করব। আমি গেস্ট রুমে যাচ্ছি মা, তুমি এক কাপ কফি পাঠাও, ভীষণ মাথা ধরেছে। প্রাণেশের রুমে থাকা অসম্ভব বলে মায়ের কথা এড়িয়ে গেল অনির্বাণ। হাঁটতে হাঁটতে গেস্ট রুমে গিয়ে চোখে চশমা খুলে আতশো হয়ে বালিশে পিঠ ঠেকাল। কয়েক মিনিট পর দরজায় নক হলো। চোখ মেলে সামনে তাকিয়ে দেখলো দরজার কাছে প্রাণেশা দাঁড়িয়ে আছে। স্বেচ্ছায় যে আসেনি সেটা তার মুখ দেখেই বুঝলো। অবাক হয়ে বলল, তুই এখানে? প্রাণেশা উত্তর দিল, তোমার বউয়ের রুমটা তো ফাঁকাই আছে, ওই রুম থাকতে গেস্ট রুমে কেন ঘুমাবে? মানে কি? মানে হচ্ছে বড় চাচির করা আদেশ, শুধু আজকের জন্য তোমাকে যেন আমার রুমে নিয়ে যাই, তাতেই হবে না, তোমার মাথাটাও যেন টিপে দেই, এরকম একটা হুকুম এসেছে। মায়ের আদেশ ও হুকুম দেখে ডাকতে এসেছিস, নয়তো আসতি না। এত কথা জানি না, আসবে কিনা দরজা আটকে দেব। তোর যা খুশি তুই তাই কর। এই বলে বালিশের মাথাটা কি চোখ বন্ধ করে রইল অনির্বাণ। সে যে যাবে না এটা বুঝতে পেরে দরজার মুখ থেকে সরে দাঁড়াতেই জোহরা খানমের মুখোমুখি পড়ে গেল প্রাণেশা। তিনি তাকে দেখে কফি ও ঔষধ তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, জামা, ওর একটু খেয়াল রাখ, এখন থেকে ওর দেখাশোনার দায়িত্ব তো তোকেই নিতে হবে। কাল আমার ছেলেটা চলে যাবে, ভালো মন্দ কিছু রান্না করে ওর সাথে দেবো তো। রান্নাঘরে আমার আরও অনেক কাজ আছে মা, তোর যদি কিছু লাগে আমাকে বলিস, কেমন? অনির্বাণের মাইগ্রেনের সমস্যা আছে, মাঝে মধ্যে এই ব্যথা তাকে খুব ভোগায়। অসুস্থতার কথা ভেবেই হাতের কফি ও ওষুধ নিয়ে রুমে এলো প্রাণেশা। সেন্টার টেবিলে সবকিছু রেখে পর্দা টেনে রুমের দরজা আটকে দিয়ে অনির্বাণের শিউরে দাঁড়িয়ে বললেন, সোজা হয়ে বসো। প্রাণেশের গলার আওয়াজ শুনে আবারও চোখ মেলল অনির্বাণ। চোখ মুখ কুচকে বলল, বিরক্ত করিস না প্রাণ, যা এখান থেকে। আমি এখানে তোমার আদর খেতে আসিনি, বড় চাচির আদেশ পালন করতে এসেছি। বেহুশের তালে কি বললো সেটা টের পেল কথা শেষ হওয়ার পর। ঠোঁট কামড়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল প্রাণেশা। কিসব কথা বেরিয়ে এলো, ছি, সে এত নির্লজ্জ কবে হলো? তখনও ড্যাবড্যাবে চোখে তার দিকে তাকিয়েছিল অনির্বাণ। প্রাণেশের কথা ও লুকোচুরি ভাবসাব দেখে বিছানা কাঁপিয়ে হেসে উঠল, বলল, আপাতত আদর দেওয়ার মোডে নেই, যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে, পারলে একটু চুল টেনে দে। হুকুম করে বালিশ ঠিকঠাক করে চোখ বন্ধ করলো অনির্বাণ। প্রাণেশা বলল, পারবো না, তুমি কফি খাও, এরপর ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। চট করে চোখ খুললো অনির্বাণ, বলল, কি বললি? পারবো না বলেছি, শুনতে পাওনি? আবার বল। পারবো না, পারবো না, পারবো না। এরপর যা হবে তার জন্য আমাকে দোষ দিবি না। কথা শেষ করে এক পলক দরজার দিকে তাকালো অনির্বাণ। সেটা বন্ধ দেখে হাতের টানে প্রাণেশাকে একদম নিজের কাছে টেনে নিল। আচমকা টান খেয়ে অনির্বাণের বুকের কাছে হুমড়ি খেয়ে পড়লো প্রাণেশা। কি হলো সেটা বুঝতে সময় লাগলো তার। যখনই নিজেকে অনির্বাণের উপরে আবিষ্কার করলো তখনই রাগত্ব স্বরে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দু হাতের বাঁধনে তাকে আটকে নিয়ে অনির্বাণ বলল, সবটাই ঠিক, বেগানা কোন নারীকে ছুঁইনি আমি, আমার বউকে ছুঁয়েছি। দূর ছাড়ো তো, তোমার বউ হতে বয়েই গেছে আমার। হুম, ছাড়াছাড়ি নাই, মাথা টিপে দিসনি। এখন এই কঠিন মাথা ব্যথা সারানোর দায়িত্ব নে, নয়তো। আশ্চর্য, আমি কিভাবে মাথা ব্যথা সারানোর দায়িত্ব নেব? ছাড়ো প্লিজ। অনির্বাণ ছাড়া তো দূর, প্রাণেশার কথা কানেই দিল না। ফট করে এক পাশ দিয়ে সরে গিয়ে অন্য পাশের বালিশে প্রাণেশাকে শুয়ে দিল। ঠোঁটের নিচে থাকা কালো তেলটের বুড়ো আঙুল ছুঁয়ে বলল, আমার এখন মাথা ব্যথা, তুই তার প্যারাসিটামল। বিবাহিত পুরুষদের জীবনে বউই সর্বরোগের ঔষধ,
আমি এখন তোকে আদর করে আমার মাথা ব্যথা সারাবো। বাধা দিস না প্রাণ। ছি, কি ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর হতে যাবে কেন? রোমান্টিক কথা এটা। আদর আদর কথা, প্রেম প্রেম কথা। প্রাণেশা নড়ে চড়ে শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি নিতে চাইল, পারল না। পালনের শক্তির সাথে পারা যায় না। সে অসহায় কণ্ঠে বলল, আই থিঙ্ক তুমি হুঁশে নেই। সরো, আমরা কিন্তু কেউ কাউকে ভালোবাসি না, আর ভালোবাসা ছাড়া এইভাবে কাছে আসাটা অনুচিত। একইভাবে আলতো স্পর্শে বারংবার কালো তিলে আঙুল ছুঁয়ে গেল অনির্বাণ। বলল, একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিকই হয়ে যাবে প্রাণ। বউ হয়েছিস তুই আমার। বউকে ঘিরে আমার যত শখ আহ্লাদ সব একদিন পূরণ করে ছাড়বো, দেখিস। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় খুঁজে পেল না প্রাণেশা। তবুও হাতের ঠেলায় অনির্বাণকে দূরে সরানোর চেষ্টায় বলল, আমি কিন্তু ডিভোর্স। বিপদ কাকে বলে, কত প্রকার ও কি কি। এরপরই টের পেল প্রাণেশা। মুখের কথা মুখেই আটকে গেল। অথরষ্টি খুব অচেনা অথচ ভীষণ সুখের একটুকু স্পর্শ এসে ছুঁয়ে গেল। না চাইতেও সেই সুখকর মুহূর্তটাকে নারী জীবনের সার্থকতা হিসেবে গ্রহণ করে নিল সে। কখন যে দুহাতে অনির্বাণের পিঠ খামচে ধরল টেরই পেল না। দীর্ঘ সময় প্রণয় চুম্বন শেষে অনির্বাণ তার ঠোঁটে দিলে আলগোছে টুট ছুঁয়ে নাকে না ঘষে বলল, তুই যে আধা বেটা ছেলে নস, এইটুকু নিশ্চয়তা দেওয়ার জন্য থ্যাঙ্কস। এটা শুধু প্রথম স্পর্শ ছিল না, আমার পক্ষ থেকে প্রথম কোনো স্পেশাল গিফটও ছিল। একে যত্নে রাখিস। প্রাণেশা কোনো কথা বলতে পারল না। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বোঝাতে পারছে না, আবার এড়াতেও পারছে না। তার নীরবতা দেখে অনির্বাণ বলল, এইটুকু স্পর্শ দিয়ে অন্তত এতটুকু তো বোঝাতে পেরেছি যে কোনো সম্পর্ককে এত তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। প্রত্যেকটা সম্পর্ক তার নিজ নিজ জায়গায় এমনইভাবেই সুন্দর। এজন্য প্রত্যেকটা সম্পর্ককে শ্রদ্ধা, সম্মান ও পর্যাপ্ত ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়। গোড়াতেই ভেঙে ফেলার মতো ভুল সিদ্ধান্ত নিতে হয় না প্রাণ। এটুকু বলে প্রাণেশাকে ছেড়ে সোজা হয়ে বসে ওষুধগুলো চেক করে নিল অনির্বাণ। প্রাণেশা বিছানা ছেড়ে নেমে রেগেমেগে অস্থির হয়ে পিছনে দাঁড়িয়ে গতকালকের মতো আজও অনির্বাণের চুলগুলো মুঠোবন্দি করে জোরে সোরে ঝাঁকুনি দিয়ে বলল, তুমি একটা অসভ্য, অভদ্র, সুযোগ সন্ধানী। এইভাবে কেউ কারোর সাথে শয়তানি করে? আবারও হাতের তালুতে ছোট ছোট চুল নিয়ে দরজা খুলে দৌড় দিল প্রাণেশা। ওষুধমুখী নিয়ে সেদিকে তাকিয়ে অনির্বাণ বিড়বিড়ালো, নিশ্চিত থাক, যতবার ডিভোর্স শব্দটা উচ্চারণ করবি ততবারই এই রকম শাস্তি দেব। সম্পর্ক ভাঙন টেনে আনা কি এতই সহজ? আমি বেঁচে থাকতে সেই সুযোগ তোকে দেব, মাথা মোটা কোথাকার। রাত থেকে বারবার অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হচ্ছে প্রাণেশা। সেই অনুভূতি এক পশলা বৃষ্টির ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে তার সম্পূর্ণ অস্তিত্বের সাথে। ঝুমঝুম বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছে তার শরীর মন। যে মনে কখনো ভালোবাসার জন্ম হয়নি, যে মনে কোনো পুরুষ কখনো নিজের আধিপত্য জাহির করতে পারেনি, যেমন এতদিন রিক্তশূন্য ছিল, আজ সে মনে ক্ষণে ক্ষণে অনির্বাণের চেহারাটা উকিঝুঁকি মারছে। যতবারই ঘুমানোর চেষ্টা চোখ বন্ধ করেছে, ততবারই ঘুমের 12টা বেজে গেছে ওই এক টুকরো মিশ্র অনুভূতিকে অনুভব করতে গিয়ে। কেবলই মনে হচ্ছে অনির্বাণ তার সামনে, কাছে, নিঃশ্বাস পরিমাণ দূরত্বে, আর তাতেই ঘুমুরে গিয়ে এক ঝাঁক লজ্জায় কাবু হচ্ছে সে। সম্পূর্ণ রাত যখন এভাবেই কেটে গেল, নিজেকে শাসাতে, বকতে, বুঝাতে শেষ রাতে বিড়বিড় করলো, তুইও অভদ্র হয়ে যাচ্ছিস প্রাণ। ছি, কি সব লজ্জাজনক ভাবনা এগুলো। শেষ মুহূর্তে অনেক কষ্টে দু চোখের পাতায় ঘুম টেনে এনে বেলা 9টা পর্যন্ত ঘুমালো। দরজায় ঠকঠক আওয়াজ ও রূপকথার ডাক শুনে ঢুলু ঢুলু চোখে বিছানা ছেড়ে নব ঘুরিয়ে দরজা খুলে বলল, এত সকালে ডাকলে কেন? রাতে ঘুম হয়নি একটুও? রূপকথাকে দরজায় দাঁড় করিয়ে রেখে আবারও বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ল প্রাণেশা। রূপকথা দরজায় দাঁড়িয়ে ওর এই আলসেমি দেখে পিছনে থাকা অনির্বাণকে বলল, তোমার বউ জীবনেও পাল্টাবে না। ওর ঘাড়ের সব ভূত তাড়াতে হলে রোজ 3 বার কঞ্চি দিয়ে পেটাতে হবে। অনির্বাণ শব্দ করেও হাসতে গিয়ে থেমে গেল। রূপকথা বলল, ভেতরে এসো। প্রাণেশা আবারও ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাকলো না রূপকথা। অনির্বাণকে নিয়ে রুমে এসে জানালার কপাট খুলে পর্দা সরিয়ে প্রাণেশার রুমের একপাশে থাকা কেবিনেট ও শোকেসের লক খুলে ভেতরে থাকা জিনিসপত্রের দিকে আঙুল তুলে বলল, দেখো তোমার বউয়ের অর্জন। সম্পূর্ণ কেবিনেটের উপর থেকে নিচে চোখ বুলালো অনির্বাণ। সঙ্গে সঙ্গে দুটো চোখে বিস্ময় নেমে এলো। এরপর শোকেসের দিকে চোখ ফেললো, তাতেও বিস্ময় বাড়ল বই কমলো না। সবশেষে রুমের এক কোণে ফেলে রাখা বেশ কিছু পুঁতির হ্যান্ডব্যাগের দিকে চোখ গেল। টি টেবিলে রাখা একটা অসম্পূর্ণ হ্যান্ডব্যাগ দেখে বুঝলো সদ্য হাতে দিয়েছে এটা, কিন্তু কাজ শেষ হয়নি। বিস্ময় নিয়ে সে যখন সবকিছু চোখ বুলাচ্ছিল, রূপকথা ফের ক্যাবিনেটের ভেতর থেকে খয়েরি ও সোনালী রঙের 10 থেকে 15টা ক্রেস্ট বের করে একটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো সব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছে। যখনই কোনো খেলায় অংশগ্রহণ করতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতোই। বিস্মিত চোখে ক্রেস্টে চোখ বুলালো অনির্বাণ। তাতে লেখা 21শে ফেব্রুয়ারিতে মঞ্চনাটকে অভিনয় করে
সেরা অভিনেত্রী হওয়ার প্রথম পুরস্কার এটা। তখন প্রাণেশা অষ্টম শ্রেণীতে ছিল। এভাবে 26শে মার্চ, 15ই আগস্ট ও 16ই ডিসেম্বর অনুষ্ঠিত এক একটা ক্রীড়া প্রতিযোগিতায় মঞ্চনাটক, নৃত্য ছাড়াও ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানা জাতের খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া প্রাইজ, সাথে কিছু মেডেল। সবশেষে দেখলো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাণেশার অর্জিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নেওয়ার পর তার মনে হলো এই জীবনে এতগুলো অর্জন তার কখনো হয়নি। পড়াশোনা বাদে অন্য কোনো কিছু দেখে মনোযোগ দেওয়ার সময় হয়নি তার। অথচ প্রাণেশা জীবনে কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যতবার অংশগ্রহণ করেছে হাত ভরা পুরস্কার নিয়ে ফিরেছে। সবকিছু দেখা শেষ হলে রূপকথা বলল, বাড়ির কেউ কখনো ওর এই খেলাধুলা ও অর্জনকে গুরুত্ব দেয়নি। সবারই ধারণা এসব খামোখা, এগুলো দিয়ে কি হবে। গিফটের আশায় ঢুকরে কাদা মেয়েটিও গিফট পেয়েছে, কিন্তু সেই গিফট তার হাতে এমনি এমনি আসেনি, অনেক কষ্টে অর্জন করতে হয়েছে। ওর এই কষ্ট, অর্জন এসবের কোনো গুরুত্ব নেই কারো কাছে। ধীর পায়ে প্রাণেশা সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে দেখলো অনির্বাণ। শোকেসের পাশে দাঁড়িয়ে একপাশে থাকা 30 থেকে 40টা বই দেখছিল। একটা হাতে এনে দেখলো রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাস। দু একটা পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে লাগলো। রূপকথা বলল, এই বইগুলো কিছু ট্যুরে গিয়ে সেখানে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা থেকে প্রাপ্তি, আর কিছু ওর নিজের সংগ্রহ। এরপর হ্যান্ডব্যাগটা হাতে তুলে বলল, এই কাজটা ও নিজেও করে, লুকিয়ে চুরিয়ে, নির্ঘুম রাত কাটিয়ে। অনলাইন বিজনেস আছে ওর, এগুলো সারা দেশে সেল হচ্ছে। তবে এই বিজনেসের খবর কেউ জানে না, কেউ এসবের খোঁজও রাখে না। অনির্বাণ এতটাই চমকালো যে ওর মুখের কথাটা হারিয়ে গেল। নিশ্চুপে একটা একটা করে বউয়ের সব অর্জন দেখে বলল, তুমি জানলে কি করে? রূপকথা বলল, এ বাড়িতে বউ হয়ে আসার প্রায় 6 মাস পর প্রথমবার যখন অসুস্থ হয়েছিলাম, সারা রাত ও আমার পাশে ছিল। তখন রাত জেগে এই হাতের কাজগুলো করতো। মিথ্যুকটা প্রথমে স্বীকার করেনি, কিন্তু সে রাতে আমি অসুস্থ থাকার পরও আধো ঘুমে আধো জাগরণে ওর এই কাজগুলো দেখেছি। সেদিনের পর অন্য এক প্রাণেশাকে আবিষ্কার করে ভীষণ অবাক হয়েছি। জানো, ওই দিন থেকে নিজের ভেতরে থাকা কষ্টগুলো একটু একটু করে আমার কাছে শেয়ার করেছিল। ধীরে ধীরে সবকিছু আবারও গুছিয়ে রেখে রূপকথা বলল, টপ রেজাল্ট হয়নি বলে ওর কোনো কাজে কেউ ওকে সাপোর্ট করেনি। সবার ধারণা ওকে দিয়ে কিচ্ছু হবে না, শুধু কি একাডেমিক সার্টিফিকেটটাই সব। অনি, একটা মানুষের অভ্যন্তরীণ যে গুণ, সেটার কি কোনো মূল্য নেই? শিক্ষা দীক্ষা অনেকেরই থাকে, কজনের সব বিষয় পারদর্শী হওয়ার মতো পর্যাপ্ত মনের জোর বুদ্ধিও মেতে থাকে বলতো? বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কতজন নিজের মধ্যকার অভ্যন্তরীণ গুণকে যাচাই করার মাধ্যমে সেরা স্থানে নিয়ে দাঁড় করাতে পারে? যারা পারে তারা কি খুবই সাধারণ কেউ হয়? একদম তুচ্ছ হয়?